everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also Norcet 9 110 rank holder. So আজকে আমরা একটা নতুন টপিক স্টার্ট করতে যাচ্ছি, that is renal system. Okay, so before starting let us study the anatomy and physiology of the renal system. ফার্স্টে হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম কনসিস্ট অফ 4 সিস্টেম। ওকে, ফার্স্টলি হচ্ছে ইউরিনারি সিস্টেম, স্কিন যেটা হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম। সো ইউরিনারি সিস্টেম নিয়ে আমরা পড়ব। ইট ইজ অলসো নোন অ্যাজ রেনাল সিস্টেম। ইটস স্পেসিফিক স্টাডি ইজ নেফ্রোলজি. The urinary system is a part of the excretory system. Organs of urinary system: 2 kidneys to form urine, 2 ureter to convey the urine from kidneys to bladder, 1 urinary bladder reservoir of urine, 1 urethra pass the urine from bladder to outside. Function of urinary system ki na maintain homeostasis by controlling composition, volumes and pressure of blood. Formation and excretion of urine, also excrete H+ ions. Maintain of BP by renin angiotensin system and aldosterone. এটা আমরা আগের দিনও পড়ছিলাম যে হচ্ছে বিপিটা মেনটেন করে বাই ওই রাস যে মেকানিজমটা সেটা দিয়ে আর অ্যালডোস্টেরন দিয়ে। এরিথ্রোপোয়েটিন ইজ সিক্রেটেড বাই পেরিটিবিউলার সেলস অফ দ্য কিডনি। এটা কিন্তু মনে রাখতে হবে যে এরিথ্রোপোয়েটিন ইজ সিক্রেটেড বাই দ্য পেরিটিবিউলার সেলস অফ দ্য কিডনি. Gluconeogenesis, participating in synthesis of vitamin D, regulate blood ion composition or electrolyte balances, maintain blood osmolarity, excrete waste and foreign substance, ammonia, urea, bilirubin, creatinine and uric acid. যেসব ওয়েস্ট সাবস্টেন্সগুলো আছে সেগুলোকে এক্সক্রিট করা, ঠিক আছে। এরপর আমরা আসছি অ্যাবাউট কিডনিস। পেয়ার্ড রেডিশ ব্রাউন বিন শেপড অর্গান. Location ki at both sides of vertebral column, T12 to L3, below the diaphragm and behind the peritoneum. The kidneys are retroperitoneal organ. যেহেতু পিছন দিকে থাকে, ব্যাকের দিকে, ওই জন্য এটাকে retroperitoneal organ বলা হয়, that is lies behind the peritoneum. সাইজ অ্যান্ড ওয়েট 12 into 6 into 3 আর ওয়েটটা হচ্ছে 150 গ্রাম। লেফট কিডনি ইজ আ লিটিল লঙ্গার অ্যান্ড ন্যারোয়ার দ্যান দ্য রাইট কিডনি, ঠিক আছে। লেফট কিডনিটা লিটিল লঙ্গার আর হচ্ছে ন্যারোয়ার দ্যান দ্য রাইট কিডনি। রাইট কিডনি ইজ স্লাইটলি লোয়ার দ্যান দ্য লেফট কিডনি, আর রাইট কিডনিটা একটু লোয়ারে থাকে, ঠিক আছে, দ্যান দ্য লেফট কিডনি ডিউ টু অ্যানাটমিক্যাল লোকেশন অফ দ্য লিভার. It is protected by 11th and 12th pair of ribs, ঠিক আছে, যেটা 11 আর 12 পেয়ার অফ রিবস হচ্ছে কিডনিটাকে প্রোটেক্ট করে। ইন এমব্রায়ো কিডনি বিগিনস টু ফর্ম ইউরিন অ্যাট অ্যাবাউট 12 weeks অফ জেস্টেশন, যেটা আমরা আগের দিনও পড়ছিলাম অবসে। নেফ্রন, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। ইচ কিডনি কম্পোজড অফ অ্যাবাউট 1 million or 10 lakh নেফ্রনস, ঠিক আছে। কতগুলো নেফ্রন থাকে এক একটা কিডনিতে? 1 million or 10 lakh. Kidneys receive arterial blood through 2 renal arteries, left and right. Kidney receive 20 to 25% 1200 ml per minute blood from total cardiac output. তাহলে কত রিসিভ করে? 20 থেকে 25% of the blood from total cardiac output. Bowman's capsule is found in the kidney. আর Bowman ক্যাপসুলটা হচ্ছে কিডনিতে থাকে। এটা দেখো, এটা হচ্ছে যেটা অ্যাবডোমিনাল আওর্টা, ঠিক আছে। তারপরে এদিকে হচ্ছে এটা অ্যাবডোমিনাল আওর্টা, এটা হচ্ছে ইনফিরিয়ার ভেনা কাভা, ঠিক আছে। এটা হচ্ছে রেনাল আর্টারি, আর এগুলোকে কিডনি বলছি। এগুলো হচ্ছে আমাদের ইউরেটার, দেন আমাদের আসছে ইউরিনারি ব্ল্যাডার, ঠিক আছে। ব্লাড সার্কুলেশন ইন দ্য কিডনি, এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, ঠিক আছে। যেগুলো মেনলি আছে সেগুলোই তাও একবার ওই ফ্লোচার্টটা দেখে নিলেই হবে, শুধুমাত্র একটু জাস্ট মনে রাখা, অতটা ওরকমভাবে কোশ্চেন আসে না, ঠিক আছে। অ্যাওর্টা, তারপর হচ্ছে রেনাল আর্টারি, সেগমেন্টাল আর্টারি, ইন্টারলোবার আর্টারি, আর্কুয়েট আর্টারি, কর্টিসো রেডিয়েট আর্টারি, কর্টিক্যাল রেডিয়েট আর্টারি, অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে হচ্ছে গ্লোমেরুলাস যেটা ক্যাপিলারিস দিয়ে ইফারেন্ট আর্টেরিওল দিয়ে হচ্ছে বেরোচ্ছে, আচ্ছা।
কোন আর্টারিটা হচ্ছে বাইরের দিক দিয়ে হচ্ছে এক্সিট কীভাবে করে সেটা হচ্ছে ইফারেন্ট আর্টারিয়াল। তো ইফারেন্ট, ই ফর এক্সিট এই হিসেবে মনে রাখতে পারো। পেরিটিবিউলার ক্যাপিলারিস অর ভাসা রেক্টা, কর্টিক্যাল রেডিয়েট ভেন, আর্কুয়েট ভেন, এটা কি আছে ইন্টারলোবার ভেন, ওকে ইন্টারলোবার ভেন, রেনাল ভেন, ইনফিরিয়ার ভানা কাভা, এগুলো এতটা দরকার নেই, শুধু ওই অ্যাফারেন্ট আর্টারিওল ঢুকছে আর ইফারেন্ট দিয়ে বেরোচ্ছে, এটা একটু মনে রাখলেই হবে, ঠিক আছে। এরপর আসছি স্ট্রাকচার অফ কিডনিস। কিডনি স্ট্রাকচার, তাহলে বাইরের দিকে সবসময় কর্টেক্স থাকে, বাইরের দিকটা কর্টেক্স, দেন আমরা এই দিকটায় আসছি মেডুলা, এগুলো হচ্ছে মেডুলা, দেন রেনাল আর্টারি, এটা হচ্ছে রেনাল আর্টারি, রেনাল ভেন, ঠিক আছে। কিডনি পেলভিস, এটাকে পেলভিস বলা হচ্ছে, দেন এটা ইউরেটার, দেন এটা হচ্ছে ক্যাপসুল, আর এইগুলো এই জায়গাগুলো হচ্ছে মেজর ক্যালিক্স, জাক্সটা মেডুলারি গ্লোমেরুলাস, দেন হচ্ছে মাইনার ক্যালিক্স, এগুলো উপর দিক থেকে এই যে মেজর ক্যালিক্সগুলো ডিভাইড হয়ে আবার মাইনার ক্যালিক্সে আসছে, দেন হচ্ছে কর্টিক্যাল গ্লোমেরুলাস, ঠিক আছে। জাস্ট একটু জিনিসটা জাস্ট একটু দেখে নাও, এগুলো থেকে তো ওরকমভাবে কোশ্চেন আসে না। এরপর হচ্ছে রেনাল প্যারেনকাইমা, এই যে রেনাল কর্টেক্স আউটার পার্ট অফ দ্য কিডনি, ইউনিফর্ম পেল অর রেডিশ ব্রাউন, কন্টেন্স রেনাল কর্পাসেলস, পিসিটি, ডিসিটি অ্যান্ড কালেক্টিং ডাক্ট। রেনাল মেডুলা কি innermost part of the kidneys contain pale conical shaped striation called renal pyramid. Each kidney has 9 to 14 pyramids. Renal papillas open in minor calyces. Then হচ্ছে renal sinus or hilum. It is a space which extend into the kidney from the hilum. It contains branches of renal artery, tributary of renal vein, renal pelvis, lymphatics, nerves, এটা কি আছে প্যারারেনাল ফ্যাট থাকে, ঠিক আছে। রেনাল পেলভিস ডিভাইড 2 or 3 মেজর ক্যালিসেস, টোটাল 7 to 13. মাইনার ক্যালিক্স রিসিভ দ্য রেনাল প্যাপিলা, ঠিক আছে। এরপর হচ্ছে গ্লোমেরুলাস, রেনাল আর্টারি ডিভাইডস ইনটু স্মল ভেসেলস অ্যান্ড ফর্ম গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস ইজ রেসপন্সিবল ফর ফিল্ট্রেশন, তাহলে ফিল্ট্রেশনের জন্য কে রেসপন্সিবল? গ্লোমেরুলাস। যে পয়েন্টগুলো শুধুমাত্র বলছি, যে টিক দিচ্ছি, যে ইম্পর্টেন্ট, সেগুলো মনে রাখলেই হবে, আগেরগুলো অতটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে, জাস্ট ফর নলেজ ওগুলো বলছি। নোট হচ্ছে রেনাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল আওর্টা। এরপর আসছে নেফ্রনস। নেফ্রনসটা হচ্ছে জানি যে ফাংশনাল ইউনিট অফ কিডনি। এখানে গ্লোমেরুলাস আছে, এগুলো হচ্ছে টিবিউল, ফিল্টার ব্লাড, এগুলো সবাই জানো, আনফিল্টার্ড ব্লাড, এদিকে কালেক্টিং ডাক্ট আছে, ইউরিন দিয়ে এদিকে বেরোয়, ঠিক আছে। Each kidney has 1 million nephrons, average 10 lakh nephrons. এটা তো বললাম, nephron is the functional, excretory and filtration unit of the kidney. There are two types of nephron, juxtamedullary and cortical nephrons. Bowman's capsule, first part of the nephron where blood is initially filtered to form filtrate. তাহলে Bowman's capsule হচ্ছে ফার্স্ট পার্ট, যেখানে হচ্ছে ব্লাড ইজ ইনিশিয়ালি ফিল্টার, দেন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, folded structure connected to the Bowman's capsule where selective reabsorption occurs. Then has the loop of Henle, is selectively permeable loop that descends into the medulla. Loop diuretics, example Lasix works here. তাহলে loop of Henle তে Lasixটা কাজ করে, ঠিক আছে, যেটা আমরা loop diuretics বলি বা furosemide বলি সেটা। Distal convoluted tubule, DCT, is a folded structure connected to the loop of Henle where further selective reabsorption occurs. There are two types of nephron, cortical and juxtamedullary. Already পড়লাম, cortical কি most common, found in the cortex of the kidney. It dilutes the urine and excretes waste products in the urine, working in normal condition. Rate of filtration is slow. A juxtamedullary nephron ki less commonly seen adjacent to medulla. It concentrates the urine. Rate of filtration is high. It work under stressful situation, ঠিক আছে। এরপর আমরা আসছি ফিজিওলজি অফ ইউরিন ফর্মেশন। কমপ্লিট ইউরিন ফর্মেশন প্রসেস অকার্স ইন 3 stages: আলট্রাফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন অ্যান্ড টিবিউলার সিক্রেশন। তো ফার্স্টলি হচ্ছে আলট্রাফিল্ট্রেশন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন, নেট ফিল্ট্রেশন প্রেসার 10 mmHg, নর্মাল রেনাল ব্লাড ফ্লো 1200 ml per minute, নর্মাল রেনাল প্লাজমা ফ্লো হচ্ছে 660 per minute। এগুলো একটু মনে রাখতে পারলে ভালো, তাছাড়া অতটা দরকার নেই, ঠিক আছে।
Reabsorption, a substance is returned to the body process by reabsorption. Maximum selective reabsorption occurs in PCT. ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন কোথায় হয়? পিসিটিতে। ডিসেন্ডিং লুপ অফ হেনলে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড সোডিয়াম অকার্স ইন পিসিটি। আর সোডিয়াম আর ওয়াটার রিঅ্যাবজর্পশন ম্যাক্সিমাম কোথায় হয়? পিসিটিতে। গ্লুকোজ অ্যান্ড প্রোটিন আর 100% রিঅ্যাবজর্বড ইন পিসিটি। মানে গ্লুকোজ আর প্রোটিনটা 100% রিঅ্যাবজর্বড হয়, মানে কিন্তু ইউরিনে আমরা কখনোই গ্লুকোজ আর প্রোটিনটা নর্মাল কন্ডিশনে দেখতে পাবো না। যদি দেখতে পাই তাহলে ধরতে হবে যে পেশেন্টের কোনো প্রবলেম আছে, অ্যাবনর্মাল কন্ডিশন কিছু হয়েছে, ঠিক আছে। Renal threshold or transport maximum. The maximum capacity of the kidney to reabsorb a substance is known as renal threshold, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বক্স আছে যেটা একটু পরে আমি আসছি। Normal renal threshold of glucose is 160 to 180 mg per dl. ADH hormone works on DCT and collecting duct to make concentrated urine. তাহলে ADH হরমোন আগের দিনও পড়ছিলাম যে কোথায় ওয়ার্ক করে? ডিসিটিতে অ্যান্ড কালেক্টিং ডাক্টে, যাতে করে ওটা হচ্ছে ইউরিনটাকে আরও কনসেন্ট্রেট করতে হেল্প করে, ঠিক আছে। অসমো রেগুলেশন অকার্স ইন লুপ অফ হেনলে। অসমো রেগুলেশনটা কোথায় হয়? লুপ অফ হেনলেতে। এরপর হচ্ছে টিবিউলার সিক্রেশন। আচ্ছা, তার আগে একবার জাক্সটামেডুলারি নেফ্রন্সটা একবার পড়ে নিচ্ছি, যে 3টে সেলস থাকে, ঠিক আছে। একটা হচ্ছে জেজি সেলস, এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলস, আর একটা হচ্ছে মেকুলা ডেন্সা। এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, তার জন্য আমি আর কি স্কিপ করলাম, শুধুমাত্র একটু নামগুলো মনে রাখলেই এনাফ, ঠিক আছে। এরপরে হচ্ছে টিবিউলার সিক্রেশন। ইট ইজ প্রসেস বাই উইচ আ সাবস্টেন্স ইজ মুভ ফ্রম ব্লাড টু ফিল্ট্রেট ইউরিন। Secretion occurs in PCT, LOH, DCT, CT. There are 2 types of cells present in DCT and collecting tube, যেটা হচ্ছে প্রিন্সিপাল সেলস আর ইন্টারক্যালেটেড সেলস। প্রিন্সিপাল সেলস কি? রিঅ্যাবজর্ব সোডিয়াম আয়ন প্লাস এক্সক্রিটেড পটাশিয়াম আয়ন্স। আর ইন্টারক্যালেটেড সেলস রিঅ্যাবজর্ব পটাশিয়াম আয়ন্স অ্যান্ড HCO3 অ্যান্ড এক্সক্রিট H+, ঠিক আছে। এগুলোর নামগুলো অত আসে না, ঠিক আছে, অতটা ইম্পর্ট্যান্ট নয়। এরপরে আসছি ফলোয়িং হরমোনস রেগুলেট দ্য রিঅ্যাবজর্পশন। অ্যালডোস্টেরন, ইট সিক্রেট ফ্রম অ্যাড্রিনাল কর্টেক্স, ইট অ্যাক্টস অ্যাট ডিসিটি অ্যান্ড কালেক্টিং টিবিউল, ইট অ্যাসিলেটস রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম আয়ন অ্যান্ড ওয়াটার অ্যান্ড এক্সক্রিশন অফ পটাশিয়াম আয়ন। এডিএস, যেটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন, ইট সিক্রেট ফ্রম হাইপোথ্যালামাস। এগুলো আমরা অলরেডি পড়েছি, ঠিক আছে, আর বলছি না, এডিএস নিয়ে অনেক পড়েছি। এএনপি হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিইউরেটিক পেপটাইড, ইট সিক্রেটস ফ্রম অ্যাট্রিয়া অফ দ্য হার্ট, ইট অ্যাক্টস অন দ্য কিডনি, ইট কজ নাট্রিইউরেসিস, সোডিয়াম আয়ন এক্সক্রিশন কজ করে, ঠিক আছে। এএনপিটা অ্যাট্রিয়াল নাট্রিইউরেটিক পেপটাইড, ঠিক আছে। এরপর হচ্ছে পিটিএইচ অ্যান্ড সিটি, ইট সিক্রেট ফ্রম থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাক্ট অন দ্য কিডনি, ইট অ্যাক্টস রেগুলেট দ্য রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম আয়ন্স। প্যারাথাইরয়েড হরমোন নিয়েও আমরা অলরেডি পড়েছি। এরপরে আমরা আসছি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা হচ্ছে জিএফআর। ভলিউম অ্যান্ড অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট ফাউন্ড বাই ইচ কিডনি ইন ইচ মিনিট, রেট অফ ফিল্ট্রেশন অফ ইউরিন বাট ব্লাড। এরপর হচ্ছে নর্মাল জিএফআর কত না 125 ml per minute. Each day 180 liter of filtrate blood entered in capsular spaces. Reabsorbed the filtrate blood approximately 170 to 179 liters and only 1 to 2 liter per day is excreted as urine. ঠিক আছে, GFR in 24 hour per day is 180 liter. 24 আওয়ারে মানে পার ডেতে কত জিএফআর না 180 লিটার, আর নর্মাল জিএফআর 125 ml per minute, ঠিক আছে। ইনিউলিন ইজ ইউজ টু মেজার জিএফআর। কম্পোজিশন অফ ইউরিন, ওয়াটার হচ্ছে 96%, ইউরিয়া 2% আর রিমেনিং 2% আদার্স। স্পেসিফিক গ্র্যাভিটি 1.010 থেকে 1.030, মনে রাখবে, ইম্পর্টেন্ট। পিএইচ হচ্ছে 4.5 থেকে 8। অ্যাসিডিক ডেলি ইউরিন ফর্মেশন 1000 থেকে 1.5 লিটার পার ডে বা হচ্ছে 1000 থেকে 1500 ml পার ডে। নোট প্রেজেন্স অফ অ্যালবুমিন, গ্লুকোজ, কিটোন বডি, সোডিয়াম, পটাশিয়াম, ব্লাড সেল, পাস, কাস্ট অ্যান্ড ব্যাকটেরিয়া ইন্ডিকেট প্যাথোলজিক্যাল কন্ডিশন। মানে এগুলো নর্মালি প্রেজেন্ট থাকে না, যদি থাকে তার মানে ধরবো কোনো প্যাথোলজি আছে।
বা কোনো ডিজিজ হয়েছে পেশেন্টের। রেগুলেশন অফ পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম। রেগুলেশন অফ পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম ইন দ্য বডি ইজ ডান বাই রাস মেকানিজম, যেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 মেনলি অ্যাক্ট করে, আর হচ্ছে অ্যালডোস্টেরন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে রাস মেকানিজম। দ্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম RAAS is a hormone system that regulates blood pressure and fluid and electrolyte balance as well as systemic vascular resistance. When renal blood flow is reduced, juxtaglomerular cells in the kidneys convert the precursor prorenin already present in the blood into renin and secrete it directly into circulation. ঠিক আছে, যখন রেনাল ব্লাড ফ্লোটা রিডিউস হয়ে যায় তখন যেটা জাক্সটাগ্লোমেরুলার সেলস কী করে কিডনিতে না, প্রিকারসার যে প্রোটিনটা আছে যেটা ব্লাডে অলরেডি প্রেজেন্ট সেটাকে হচ্ছে রেনিনে কনভার্ট করে অ্যান্ড সিক্রেটেড ডাইরেক্টলি ইন্টু দ্য সার্কুলেশন। তারপর প্লাজমা রেনিন দেন ক্যারিজ আউট কনভার্সন অফ অ্যাঞ্জিওটেনসিনোজেন রিলিজড বাই লিভার টু অ্যাঞ্জিওটেনসিন 1। ঠিক আছে, তারপরে হচ্ছে ওটা কনভার্ট করতে হেল্প করে অফ অ্যাঞ্জিওটেনসিনোজেন, যেটা হচ্ছে লিভার দ্বারা রিলিজ হচ্ছে ইন্টু মানে কিটাকে কনভার্ট করছে অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1। Angiotensin 1 is subsequently converted to angiotensin 2 by the angiotensin converting enzyme found on the surface of vascular endothelial cells of the lungs. তারপর angiotensin 1টা কী করছে, সেটা আবার কনভার্ট হচ্ছে angiotensin 2তে, কার দ্বারা না হচ্ছে ACE। ঠিক আছে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম দ্বারা, যেটা কোথায় থাকে না হচ্ছে অন দ্য সারফেস অফ ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল অফ দ্য লাংস। এরপর অ্যাঞ্জিওটেনসিন 2 ইজ আ পোটেন্ট ভেসোকনস্ট্রিকটিভ পেপটাইড। তাহলে অ্যাঞ্জিওটেনসিন 2টা হচ্ছে একটা ভেসোকনস্ট্রিকটিভ পেপটাইড দ্যাট কজেস ব্লাড ভেসেল টু ন্যারো রেজাল্টিং ইন ইনক্রিজড ব্লাড প্রেশার অর হাইপারটেনশন। আর অ্যাঞ্জিওটেনসিন 2টা রিলিজ হলে মানে ব্লাড প্রেশারটা বাড়াবে অথবা হাইপারটেনশন করবে। Angiotensin 2 also stimulate the secretion of the hormone aldosterone from the adrenal cortex. Aldosterone causes renal tubules to increase the reabsorption of sodium, which in consequence causes the reabsorption of water into the blood, while at the same time causing the excretion of potassium to maintain the electrolyte balance. এরপর অ্যাঞ্জিওটেনসিনটা আবার সাথে সাথে কী করে, যে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2টা হচ্ছে মানে অ্যালডোস্টেরন সিক্রিট করতেও হেল্প করে বা স্টিমুলেট করে। ঠিক আছে, তারপর অ্যালডোস্টেরনের যে কাজগুলো আমরা জানি, যে হচ্ছে রিঅ্যাবজর্পশন করতে হেল্প করে, যেটা সোডিয়ামটা আর হচ্ছে ওয়াটারটা, রিঅ্যাবজর্পশন ওয়াটার ইনটু দ্য ব্লাড, ওয়াইল অ্যাট দ্য সেম টাইম কী করবে, পটাশিয়ামটাকে এক্সক্রিট করে দেবে। ঠিক আছে, দিস ইনক্রিজেস দ্য ভলিউম অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড ইন দ্য বডি উইচ অলসো ইনক্রিজ ব্লাড প্রেশার। তাহলে এই মেকানিজমটা থ্রু দিয়েও ব্লাড প্রেশারটা ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ, এক তো অ্যাঞ্জিওটেনসিন 2 ডাইরেক্টলি ইনক্রিজ করছে আর ওটা অ্যালডোস্টেরনকে স্টিমুলেট করছে, তারপর ওটাও ইনডাইরেক্টলি বিপিটা হচ্ছে বাড়াচ্ছে। ঠিক আছে, এই যে ফ্লো চার্টটা দেখো, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, ফার্স্টে কোনো একটা ধরো ড্রপ ইন ব্লাড প্রেশার হলো বা ফ্লুইড ভলিউমটা কমে গেছে, সেক্ষেত্রে কি করবে, রেনিনটা রিলিজ হয় ফ্রম কিডনি, দিয়ে এনজিওটেনসিনোজেন থেকে যেটা এনজিওটেনসিন 1-এ কনভার্ট করছে। রেনিন অ্যাক্টস অন অ্যাঞ্জিওটেনসিনোজেন টু ফর্ম অ্যাঞ্জিওটেনসিন 1। তারপর এসিটা অ্যাক্ট করছে, যেটা হচ্ছে রিলিজ হচ্ছে লাংস থেকে। তারপর এসি অ্যাক্টস অন অ্যাঞ্জিওটেনসিন 1 টু ফর্ম অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 2-এর দুটো কাজ, একটা হচ্ছে অ্যাক্টস অন দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডস টু স্টিমুলেট রিলিজ অফ অ্যালডোস্টেরন, আর একটা হচ্ছে ও ডাইরেক্টলি হচ্ছে ব্লাড ভেসেলের উপরে অ্যাক্ট করে, ভেসো কনস্ট্রিকশন করে। ঠিক আছে, ন্যারোয়িং করছে। আর এদিকে অ্যালডোস্টেরনটা যেটা বললাম, অ্যাক্ট অন দ্য কিডনি টু স্টিমুলেট রিঅ্যাবজর্পশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, বোঝা গেছে এটা রাস সিস্টেমটা। তাহলে ওভারঅল ইনক্রিজ ব্লাড প্রেশার অ্যান্ড ফ্লুইড ভলিউম। এই যে অ্যালডোস্টেরন মেকানিজম, ব্লাড পটাশিয়াম লেভেল রাইজেস, মানে পটাশিয়াম লেভেলটা যদি রাইজ করে বা সোডিয়াম লেভেলটা ফল করে, তখন কি হয় না, বডি একটা কি বলে
স্টিমুলেট হয় যে হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ ফ্রম অ্যাড্রিনাল কর্টেক্স, মানে একটা ফিডব্যাক যায় যে তোমাকে এরপর অ্যালডোস্টেরন রিলিজ করতে হবে, মানে ব্লাডের মধ্যে ধরো পটাশিয়ামটা বেড়ে গেছে বা সোডিয়ামটা হচ্ছে কমে গেছে, তখন একটা আমাদের ফিডব্যাক যাবে যে হচ্ছে এরপর বাড়াও অ্যালডোস্টেরনটা, পটাশিয়ামটাকে এক্সক্রিট করতে হবে বা সোডিয়ামটাকে বাড়াতে হবে, ঠিক আছে। সেই করে অ্যালডোস্টেরনটা রিলিজ হয় অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। দি অ্যালডোস্টেরন টার্গেট কিডনিস, potassium release falls and Na plus reabsorbed by kidneys, তারপর ব্লাড Na plus or K plus লেভেলটা নর্মালাইজ হয় দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালডোস্টেরন মেকানিজম। এরপর আমরা আসছি ইউরেটার, fibromuscular organ made by muscular tissues. Ureter are tube-like structure which connect kidney to bladder. Origin from the renal pelvis. Urine from the kidney is transported to bladder by the peristaltic movement of ureter. Ureter length হচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে। 12.5 সেন্টিমিটার অ্যাবডোমিনাল পোর্শন, 12.5 সেন্টিমিটার পেলভিক পোর্শন, এত মনে রাখার দরকার নেই, 25 সেন্টিমিটারটা মনে রাখলেই হবে। Urinary bladder, muscular, hollow, distensible or flexible organ, reservoir of urine. It is located in pelvic cavity. Normal shape of urinary bladder is pear shape, while urinary bladder emptied, then the shape is tetrahedral, and while urinary bladder full, that time it becomes ovoid shape. মানে যখন নর্মাল শেপটা আমরা পিয়ার শেপ বলতে পারি, এরপর যখন এমটি হয়ে যায় তখন একটা টেট্রাহেড্রাল শেপ থাকে, আর যখন ফুল হয়ে যায় তখন হচ্ছে ওভায়েড শেপ। মেনলি ওভায়েড শেপ আর পিয়ার শেপটা মনে রাখলেই হবে, ঠিক আছে। স্মল ট্রায়াঙ্গুলার এরিয়া অফ দ্য ব্ল্যাডার ইজ কল্ড ট্রাইগনস। Maximum capacity of the bladder is 600 to 800 ml urine. Maximum capacity bladder কত? 600 to 800 ml. First urge for urination can be occur when bladder feel 250 to 300 ml of urine. Middle layer of urinary bladder lined by smooth muscle known as detrusor muscle. And while it contracts, then individual may start to urinate, ঠিক আছে। মানে মিডিল লেয়ার অফ দ্য ইউরিনারি ব্লাডারে কি থাকে? স্মুথ মাসেল থাকে, যেটার নাম কি? ডেট্রুসার মাসেল, যেটা হচ্ছে যখন কন্ট্রাক্ট করে তখন হচ্ছে পার্সন ইউরিনেট করে, ঠিক আছে। ইনার লেয়ার অফ দ্য ইউরিনারি ব্লাডার ইজ ফর্মড বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম। ইনার লেয়ারটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। Pontine micturition center PMC is situated in the sacral portion of the spinal cord, H2 to H3 segment, ঠিক আছে। এরপর হচ্ছে ইউরেথ্রা। ইট ইজ দ্য টার্মিনাল পার্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম। মেল ইউরেথ্রা 18 to 20 centimeter long, passes through penis, common for urination and ejaculation. Female urethra 4.5 centimeter long, open just anterior to vagina, only for urination. Part of male urethra: prostatic urethra, membranous urethra, spongy urethra or penile urethra. Penile urethra টাই হচ্ছে longest part. The duct from the bulbourethral gland open into the penile urethra. ডাকটা কোথায় ওপেন হয়? পেনাইল ইউরেথ্রাতে। ইউরেথ্রাল মিউকোসা ইটস মেড বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম। ইনফ্লামেশন অফ দ্য ইউরেথ্রা ইজ নোন অ্যাজ ইউরেথ্রাইটিস, মোর কমন ইন ফিমেল ডিউ টু শর্টার ইউরেথ্রা, ঠিক আছে। যেহেতু ফিমেলে ইউরেথ্রাটা শর্ট, ওই জন্য ইনফেকশনের চান্সেসটা বেশি। ইউরেথ্রা মিউকোসা হ্যাজ মিউকাস সেক্রেটরি গ্ল্যান্ড, অলসো নোন অ্যাজ লিটলস গ্ল্যান্ড। Congenital malformation of urethra: hypospadiasis, epispadiasis. Hypospadiasis on the ventral surface of the penis and dorsal surface হচ্ছে epispadiasis, upper side of the penis. এগুলো একটু মনে রাখবে, আবার পড়বো পেডিয়াট্রিকে। নেক্সট হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দ্য ফাংশন অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইনক্লুড প্রডিউসিং অ্যান্ড ট্রান্সপোর্টিং sperm, ejaculating sperm into the female reproductive tract, and producing and secreting male hormones. Most of the male reproductive system is located outside the body. These external structures are the penis, scrotum, epididymis, and testes. The internal organs of the male reproductive system are called accessory organs. They include vas deferens, seminal vesicles, prostate gland, and bulbourethral gland. ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টারনাল অর্গানস। আর আগে যেটা পড়লাম পেনিস, স্ক্রটাম, এপিডিডার্মিস আর টেস্টিস হচ্ছে এক্সটার্নাল অর্গানস, এক্সটার্নাল স্ট্রাকচার্স আর কি। In external male reproductive system, most of the male reproductive system is located outside of the man's body. These external structures are the penis, scrotum, epididymis and testes. এখানে ইমেজটা দেওয়া আছে, তোমরা সবাই জানো এগুলো নিয়ে, আর বলছি না। এরপর হচ্ছে টেস্টিস। ইট ইজ দ্য টু রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস অফ দ্য মেল. দ্য টেস্টিস আর হোমোলোগাস টু দ্য ওভারি
In that it produces the male gamete sperm while the ovary produces the female gamete, that is egg. They are also referred to as testicles, the male gonads in animals. They are developed by mesoderm at 5th week of gestation. Shape and weight: oval shape and 10 to 15 gram. আর হচ্ছে সাইজ 4.5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার থিক। এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু ইম্পর্টেন্ট কি কাজটা সেটা মনে রাখলেই হবে। সেলস অফ টেস্টিস, লেডিক সেলস আর সার্টোলি সেলস, এটা একটু মনে রাখতে হবে যে দে আর অলসো নোন অ্যাজ ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক। লেডিক সেলসটাকে ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিকও বলা হয়। These are found adjacent to the germinal epithelial layers known as seminiferous tubules in the testicle and produce testosterone in the presence of luteinizing hormone. Leydig cells produce and secrete male testosterone hormones. তাহলে কোথায় আমাদের টেস্টোস্টেরন হরমোনসটা প্রডিউস হচ্ছে মেলে? সেটা হচ্ছে আমাদের লেডিক সেলসে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সার্টোলি সেলস পার্ট অফ দ্য সেমিনিফেরাস টিবিউল দ্যাট হেল্প ইন দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস। আর স্পার্মাটোজেনেসিস কোথায় হচ্ছে? সার্টোলি সেলসে। সার্টোলি সেলস ইট মিনস এস ফর সাপোর্ট। দে আর support and nourish to the spermatozoa and help in the process of spermatogenesis. লেয়ার্স অফ টেস্টিস কি? টিউনিকা ভ্যাজিনালিস, টিউনিকা অ্যালবুজেনিয়া, টিউনিকা ভ্যাসকুলেসা, ঠিক আছে, আউটার থেকে ইনারে। এরপর হচ্ছে দ্য স্পার্ম। Sperm is also known as spermatozoa. Sperm are produced in the seminiferous tubules of the testis and mature in the epididymis, where they are stored. The hormone that are controlling sperm production is FSH, which is secreted by anterior pituitary gland. ঠিক আছে, কোনটা হচ্ছে আমাদের স্পার্ম প্রোডাকশনটাকে কন্ট্রোল করছে? দ্যাট ইজ FSH, যেটা হচ্ছে অ্যান্টিরিয়ার পিটিউটারি গ্ল্যান্ডে সিক্রেট হয়। অলরেডি আমরা জানি। আ ম্যাচিওর স্পার্ম হ্যাজ আ হেড, বডি অ্যান্ড আ টেল which is used for motility. Head, it is completely filled by the nucleus containing DNA. It also has acrosome that contains the enzyme of hyaluronidase which is needed for ovum penetration during the fertilization. এটাও আমরা পড়েছি আগের দিন। Body, it is filled by the mitochondria. It give energy or power to tail of the sperm for propelling action. মানে টেলটা হচ্ছে এরকমভাবে মোটিলিটি হয় বা প্রোপেলিং হয়, সেটা কে এনার্জি দেয় না? হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা হচ্ছে বডিতে প্রেজেন্ট থাকে in the body of the sperm. Successful spermatogenesis take place at a temperature about 3 degrees Celsius below the normal body temperature. আর স্পার্মাটোজেনেসিসটা সাকসেসফুলি কত ডিগ্রি টেম্পারেচার হয়? বিলো 3 ডিগ্রি সেলসিয়াস। বিলো 3 ডিগ্রি মানে নর্মাল বডি টেম্পারেচার থেকে 3 ডিগ্রি কমে হচ্ছে হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্পার্মের স্ট্রাকচার, সবাই জানো। টেল, এটা ওকে মিড পিস বলছে বা বডিও বলে, আর এটা হচ্ছে হেড। এরপর আসছি লিউটিনাইজিং হরমোন, এলএইচ, আ হরমোন প্রডিউস বাই দ্য গ্ল্যান্ড। আচ্ছা, এলএইচ অ্যান্ড এফএসএইচটা আমরা যথেষ্ট পড়ে নিয়েছি, তাহলে এখানে আই থিঙ্ক দরকার নেই, এটা তোমরা একবার রিডিং দিলে চাইলে দিতে পারো। দ্য spermatic cord suspend the testis in the scrotum. Each cord contain a testicular artery, testicular veins, lymphatic and deferent duct, and testicular nerves which come together, form origin place and form the spermatic cord. এরপর আসছি পেনিস। It is the male organ for sexual intercourse and urination. Semen and urine leave from the penis through the urethra. ইউরেথ্রাটা কমন প্যাসেজ, ঠিক আছে, সিমেন আর ইউরিন দুটোরই। The scrotum is a loose pouch-like sac of skin that hangs behind or down the penis, containing the testis. In human males, the penis serves as both a reproductive organ and as a urinal duct. এটা যেটা বললাম। The major structure of the penis is formed by the columns of corpus cavernosum and spongiosum tissue. ঠিক আছে, মেজর স্ট্রাকচার অফ দ্য পেনিস ইজ ফাউন্ড বাই দ্য কলামস অফ কর্পাস ক্যাভার্নোসাম অ্যান্ড স্পঞ্জিওসাম টিস্যু। দ্য পেনিস অ্যান্ড ক্লিটোরিস ফাউন্ড ইন ফিমেল আর হোমোলোগাস অর্গান। হোমোলোগাস অর্গানগুলো কিন্তু মনে রাখতে হবে, এটা অলরেডি আমরা ইয়েতে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও পড়লাম যে ক্লিটোরিসটা কার হোমোলোগাস, দ্যাট ইজ পেনিস, ঠিক আছে। Corpus cavernosum, the two lateral columns that are called corpus cavernosum. During erection of the penis, bladder pulled or filled inside the corpus cavernosum that make the penis strongest and erected, ঠিক আছে।
এটা তো বুঝতে পারছো যে ব্লাডটা ফিল হয় ডিউরিং ইরেকশনে কোথায় ফিল হয়, দ্যাট ইজ কর্পাস ক্যাভার্নোসাম। কর্পাস স্পঞ্জিওসাম, it lie between both the corpus cavernosum. Urethra are situated into the corpus spongiosum. ঠিক আছে। Glans, it is the triangular folded structure of the tip of the penis, or here too much erectile tissue are present. The head of the penis contains the open of the urethral duct, the passage for urine and seminal fluid or semen. The vascular body which forms the apex of the penis, female's clitoris and male's glands both are too much sensitive for sexual desire. They are also too much sensitive to touch. এরপর হচ্ছে urethra. The male urethra provide a common pathway for the flow of urine and semen. It is about 18 to 20 cm long. The internal urethra sphincter made by smooth muscle located at neck of the bladder, involuntary control. ঠিক আছে, ইন্টারনাল ইউরেথ্রা স্ফিংটারটা কিন্তু ইনভলিন্টারি কন্ট্রোল, আর ইনভলিন্টারি কন্ট্রোল যেখানে থাকবে সেখানে জানবে যে স্মুথ মাসেল আছে। ঠিক আছে। External sphincter consists by skeletal muscle located at the membranes part of the urethra, যেটা হচ্ছে ভলেন্টারি কন্ট্রোল। আর এক্সটার্নাল স্ফিংটারে যেহেতু ওটা ভলেন্টারিলি কন্ট্রোল হয় ওই জন্য ওখানে স্কেলিটাল মাসেল থাকে। ঠিক আছে। এরপর হচ্ছে প্রিপিউস, ইট ইজ অলসো নোন অ্যাজ ফোরস্কিন। ইনফ্লামেশন অফ দ্য গ্ল্যান্ডস অর প্রিপিউস লেয়ার ইজ নোন অ্যাজ ব্যালানাইটিস। ঠিক আছে। Erection of the penis, it occurs due to the stimulation of parasympathetic autonomic nervous system. Parasympathetic stimulation lead to filling of the spongy erectile tissue with blood, which are caused by arterial dilation and vasoconstriction, which increase blood flow into the penis and obstruct outflow. Blood encroachment of penile tissue causes the penis to become erect and then that are facilitating sexual intercourse or easy penetrating the vagina during intercourse. এরপর হচ্ছে ejaculation of the sperm, the forcible ejection of the semen from the urethra by powerful rhythmic contraction of the smooth muscle, a reflex in the response to sexual stimulation, or it is the release of the sperm which propels the sperm into the vaginal canal when it occurs during the intercourse. It is a peak pleasureful moment for the engaged couples. Once a time 3 to 5 ml semen are produced in one ejaculation, and 1 ml semen contains 40 to 100 million spermatozoa. ঠিক আছে, একটা টাইমে 3 to 5 ml সিমেন হচ্ছে প্রডিউস হয়, আর 1 ml সিমেনে হচ্ছে 40 থেকে 100 মিলিয়ন স্পার্মাটোজোয়া থাকতে পারে। এরপর হচ্ছে স্ক্রটাম। দ্য স্ক্রটাম ইজ আ সাপোর্টিং ডুয়াল চেম্বার suspended sac of skin and smooth muscle that contain the testes and is homologous to the labia majora in females. এটা ওখানেও পড়েছিলাম। ঠিক আছে। It is the extension of the perineum and is located between the penis and anus. It has a protective function including the maintenance of the optimal temperature for sperm survival and function. For sperm development, the scrotum is maintaining a temperature slightly cooler 3 degree or 5 to 6 degree Fahrenheit, 5.6 degree Fahrenheit than normal body temperature, যেটা বললাম। ঠিক আছে। 3 degree Celsius হচ্ছে less হবে than the normal body temperature. Higher temperature may damage to the sperm count. The left testis is usually lower than the right, which may function to avoid compression of the event of intercourse. This asymmetry may also allow more effective cooling of the testis. এরপর আসছি epididymis. It is folded 6 meter length or repeatedly folded and tightly packed into a mass called the epididymis. It is located at the back of the testis and connects it to the vas deferens. Its function is to store and carry the sperm. Male accessory sexual organs. The internal organs of the male reproductive system are called accessory organs. They include the vas deferens, seminal vesicles, prostate gland and bulbourethral, যেটা হচ্ছে Cowper's gland. Vas deferens transport mature sperm to the urethra in preparation for ejaculation. Seminal vesicles, two sac-like pouches that attach the vas deferens near the base of the bladder. It is also known as vesicular gland. pH of the seminal fluid is alkaline 7.2 থেকে 8.0. The vesicle produce molecules such as fructose that serve as an energy source for sperm. তাহলে seminal vesicles কি প্রডিউস করছে? ফ্রাক্টোজ। ঠিক আছে, যেটা হচ্ছে এনার্জি সোর্স অফ sperm. এটা কিন্তু মনে রাখতে হবে। The seminal vesicle fluid makes up most of the volume, usually 60% of a males ejaculate. Its duct open into the urethra by ejaculatory duct. Prostate gland, a walnut size
structure located below the urinary bladder in front of the rectum and behind the symphysis pubis surrounding the first part of the urethra. It contributes additional fluid to the ejaculate that serve as nourishment for sperm. It secretes a milky thin fluid that make up about 30% of semen. Natural prostatic fluid is slightly acidic. pH হচ্ছে 6 to 6.5. ঠিক আছে। এরপর হচ্ছে বাল্বো ইউরেথ্রাল, যেটা হচ্ছে কাউপাস গ্ল্যান্ড, পি সাইজ স্ট্রাকচার লোকেটেড অন দ্য সাইড অফ দ্য posterolateral of the urethra just below the prostate gland. These glands produce a clear slippery fluid that empties directly into the urethra. Fluid produced by these glands lubricates the urethra before ejaculation and neutralizes acidity of the vagina and associated with residual urine. এই দেখো, এটা হচ্ছে ইউরেটার। দেন হচ্ছে ডাক্টাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স আমরা যেটা বলি, সেমিনাল গ্ল্যান্ড, এটা হচ্ছে সেমিনাল গ্ল্যান্ড। অ্যাম্পুলা অফ ডাক্টাস ডিফারেন্স, এটা হচ্ছে অ্যাম্পুলা অফ ডাক্টাস ডিফারেন্স। ডাক্ট অফ সেমিনাল গ্ল্যান্ড, এটা হচ্ছে ডাক্ট অফ সেমিনাল গ্ল্যান্ড। ইজাকুলেটরি ডাক্ট, দেন হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড, প্রস্টেটিক ইউরেথ্রা, posterior view of the urinary bladder and prostate gland showing subdivision of the ductus deferens in relation to the surrounding structure. এটা হচ্ছে আমাদের বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডস ইউরোজেনিটাল ডায়াগ্রাম। দেন আসছি ডায়াগনস্টিক অ্যান্ড রিলেটেড প্রসিডিওর অফ দ্য রেনাল সিস্টেম। নর্মাল রেনাল ফাংশন ভ্যালুসগুলো কী কী? সিরাম ইলেকট্রোলাইট নর্মাল পটাশিয়াম হচ্ছে 3.5 থেকে 5.1, ভেরি ইম্পর্ট্যান্ট। নর্মাল সোডিয়াম হচ্ছে 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। নর্মাল ক্লোরাইড লেভেল অ্যারাউন্ড 100 থেকে 106। নর্মাল বাইকার্বনেট 23 থেকে 27। নর্মাল ক্রিয়েটিনিন 0.6 থেকে 1.3 mg পার ডিএল। নর্মাল বার্ন হচ্ছে 7 থেকে 20 mg পার লিটার। ঠিক আছে। এরপর হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন লেভেল। ক্রিয়েটিনিন ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য প্রোটিন অ্যান্ড মাসেল মেটাবলিজম। সিরাম ক্রিয়েটিনিন লেভেল reflect GFR rate. Serum creatinine level increase when there is at least 50% of the renal function are lost. যখন 50% রেনাল ফাংশন লস্ট হয়ে যায় তখন সিরাম ক্রিয়েটিনিনটা আমাদের বেড়ে যায়। নর্মাল লেভেল অফ সিরাম ক্রিয়েটিনিন 0.6 থেকে 1.3 mg per dl. Serum creatinine level is the most reliable and sensitive marker of the renal function. Very important. Creatinine clearance test is used for renal function. Creatinine is mainly formed by glycine, arginine and methionine amino acids. Serum blood urea nitrogen burn level. Urea and nitrogen is the nitrogenous metabolism product of the protein. Usually ammonia converts into urea by liver and urea excreted by kidneys through urine under normal condition. So that an elevation in burn does not always mean that the renal disease are present. বার্ন এলিভেট হলেই কি সবসময় আমরা রেনাল ডিজিজ বুঝবো? সেটা কিন্তু নয়। ঠিক আছে। তাহলে মোস্ট যেটা আমরা আগে পড়লাম, সিরাম ক্রিয়েটিনিনটা হচ্ছে মোস্ট রিলায়েবল, বার্নটা কিন্তু নয়। এটা একটা কোয়েশ্চেন আছে আর এটা খুব কনফিউজ হয় স্টুডেন্টরা। এরপর হচ্ছে ফ্যাক্টরস দ্যাট এলিভেট বার্ন লেভেল। ডিহাইড্রেশন, পুয়ার রেনাল পারফিউশন, ইনটেক অফ হাই প্রোটিন ডায়েট, ইনফেকশন, স্ট্রেস অ্যান্ড মাসেল ব্রেকডাউন, এতগুলো ফ্যাক্টরের জন্য বার্ন লেভেল কিন্তু এলিভেট হতে পারে। নর্মাল বার্ন লেভেল 8 to 25 mg per dl. Urinalysis, it is the urine test for evaluation of the renal system and renal diseases. Perineal area should wash before the procedure and use a clean container for collection. Obtain 10 to 15 ml of midstream urine. If possible, take from first morning voiding. If sample is taken from catheter, then first clean the catheter port or site with spirit and then insert a needle and aspirate urine from the catheter. Sterile technique should be maintained when taking the sample. If delaying to sending sample, then should be refrigerating the sample. এরপর হচ্ছে 24 hours urine collection. ঠিক আছে। এটা তাহলে যেটা বললাম, ওই ইউরিনালাইসিসে কিন্তু স্টেরাইল টেকনিক অলওয়েজ মেনটেন করতে হবে। ঠিক আছে, ওয়াইল টেকিং দ্য স্যাম্পল। আর যদি ডিলে হয়ে যায় সেক্ষেত্রে আমরা রেফ্রিজারেট করতে পারি স্যাম্পলটা। এরপর হচ্ছে 24 hours urine collection. It is 24 hour urine collection procedure. Before start should check doctor order. At the time instruct the client to void and discard the sample and then start the collection. প্রথমে যখন স্টার্ট করছি তখন ফার্স্টেই পেশেন্টকে বলা হয় যে হচ্ছে একবার ভয়েড করে নিতে, কারণ কি সেই ইউরিনটা তো আগের থেকে ফর্ম হচ্ছে, তাহলে ওই টাইমটা 24 আওয়ারের মধ্যে আমাদের আর ইনক্লুড হবে না, সেটা অলরেডি ফর্ম হয়ে গেছে। তাহলে ওটা যতটা মানে ভয়েড করা যায় সেটা ভয়েড করে বের করে দিতে বলা হয়, দেন আমাদের স্টার্ট করা হয় টাইমিংটা।
ঠিক আছে। দেন টাইমিংটা স্টার্ট করে আমরা এরপর 24 আওয়ার্স ধরে ইউরিনটাকে কালেক্ট করব, যতবার ইউরিনেশন করছে পেশেন্টটা। ইট মিনস শুড বি ডিসকার্ড ফার্স্ট ভয়েডিং ইউরিন ইফ টেকিং 24-hour ইউরিন কালেকশন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কিপ দ্য ইউরিন উইথ আইস অর ইন রেফ্রিজারেটর অর উইথ প্রিজারভেটিভ ইফ অর্ডার টু দ্য স্পেসিমেন ডিউরিং কালেকশন। অ্যাট দ্য এন্ড টাইম ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট টু এমটি দ্য ব্ল্যাডার অ্যান্ড দ্যাট ইউরিন অ্যাডস ইন কালেকশন কন্টেনার। আর এন্ড টাইমে কি বলা হয়, ধরো 10টার থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, সকাল 10টা থেকে, নেক্সট দিনে সকাল 10টাতে তাহলে এন্ড হবে। তাহলে 10টার সময়তেই পেশেন্ট, সকাল 10টায় যেটা স্টার্টটা হলো যেদিন, সেদিনে পেশেন্টকে বলা হয় যতটুকু আছে, মানে ফার্স্টে স্টার্টিংয়ের আগেই হচ্ছে বলা হয় যে ভয়েড করে নিতে। দেন 10টার থেকে টাইমিংটা স্টার্ট করে দিলাম। দেন পরের দিন সকালে 10টার আগে পর্যন্ত, মানে 10টা পর্যন্ত আর কি, যেটা এন্ড অফ দ্য টাইম, সেই টাইমটা পর্যন্ত হচ্ছে যতটা এমটি ব্লাডারটা করতে পারে করে দেবে। মানে যদি ইউরিনেশন নাও আসে তাও একবার পেশেন্টকে বলা হয় এমটি করতে ব্লাডারটা, ঠিক আছে। দেন হচ্ছে টাইমটাকে স্টপ করা হয়, যাতে, কারণ কি ওই ইউরিনটাও তো ওই 24 আওয়ারের মধ্যে প্রডিউস হচ্ছে, তার জন্য ওই যতটা ইউরিন আর কি প্রডিউস হয়েছে সেটাকে ভয়েড করে ওই 24-এর মধ্যে অ্যাড করার জন্য এটা বলা হয়। এরপর হচ্ছে ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমিনেশন। স্পেসিফিক গ্র্যাভিটি ইজ কনসেন্ট্রেশন অফ সলিউট ইন দ্য ইউরিন অর ইট ইজ আ ইউরিন ডেন্সিটি. It is measured by dipstick method most commonly used, refractometer an instrument used in laboratory, urinometer least reliable method. ঠিক আছে, তাহলে 3টে মেথড দ্বারা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি ডিটেক্ট হয়। একটা হচ্ছে ডিপস্টিক মেথড, যেটা মোস্ট কমনলি ইউজড হয়, ঠিক আছে, বাকিগুলো অতটা দরকার নেই, সরি। নর্মাল ভ্যালু অফ ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 1.010 থেকে 1.030। ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ভ্যালুটা মনে রাখতে হবে। In any variation in urine specific gravity indicate renal disease and kidneys inability to concentrate urine. An increased urine specific gravity, it means more concentrated urine is seen in that in various conditions such as insufficient fluid intake or dehydration বা হচ্ছে decreased renal perfusion, increased ETH। ঠিক আছে, এটা আমরা আগের দিনও পড়েছি এন্ডোক্রাইনে। আর ডিক্রিজড ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি মানে লেস কনসেন্ট্রেটেড ইউরিন, যেটা হচ্ছে ফ্লুইড ইনটেকটা যদি বেশি হয়ে যায় বা ওভার হাইড্রেশন হয় বা ডায়াবেটিস ইনসিপিটাসে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। ইট ইজ স্টেরাইল ইউরিন টেস্ট which identify the microorganism, যেটা হচ্ছে কালচার ইন দ্য ইউরিন অ্যান্ড ডিটারমাইন দ্য স্পেসিফিক অ্যান্টিবডিজ টু ট্রিট দ্য এক্সিস্টিং মাইক্রোঅর্গানিজম, যেটা হচ্ছে সেন্সিটিভিটি। ডিউরিং টেকিং স্যাম্পল স্টেরাইল টেকনিক শুড বি মেনটেন। ইউরিন স্যাম্পল ইজ টেকেন ইউজিং 2 মেথড। একটা হচ্ছে মিড স্ট্রিম ইউরিন, ভেরি ইম্পর্টেন্ট। Before taking the sample, perineal area should be washed with soap and water. Then the vulva or glans penis should be cleaned by spirit or betadine. Then void some urine, stop urination and then collect the urine in the container. ঠিক আছে, তার মানে মিড স্ট্রিম ইউরিন কিন্তু সবসময় কালেক্ট করতে হবে। কিছুটা ইউরিন ভয়েড করে নেক্সট আমাদেরকে যে ইউরিনটা সেটা কালেক্ট করতে হবে, তারপর বাকিটা ভয়েড করে দিতে হবে। এরপর হচ্ছে অ্যাসপিরেশন মেথড। এই পেশেন্ট ক্যাথেটারাইজ, দেন ফার্স্ট ক্লিন দ্য ক্যাথেটার পোর্ট অর সাইড উইথ স্পিরিট or betadine, then insert a needle into catheter and aspirate the urine. ঠিক আছে, যদি পেশেন্টটা ক্যাথেটারাইজ থাকে তাহলে ক্যাথেটার পোর্টটাকে ক্লিন করে ওখানটা স্পিরিট ইয়েতে ক্লিন করে তারপরে নিডলটা আমরা ক্যাথেটারে ডাইরেক্ট ইনসার্ট করে ইউরিনটাকে অ্যাসপিরেট করব। 10 to 15 ml অফ ইউরিন ইজ রিকোয়ার্ড ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। এরপর হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, CTT. This test is performed for identify how well kidneys are working or remove creatinine from the blood. Increased creatinine clearance rate, it is normal and it indicates kidney adequately removing clearance the creatinine. ঠিক আছে, যদি ইনক্রিজ হয় ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেটটা তার মানে ধরবো যে এটা হচ্ছে নর্মাল, তার মানে অ্যাডিকুয়েটলি রিমুভ করছে, ক্লিয়ার করছে ক্রিয়েটিনিনটা। ডিক্রিজ ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট, ইট মিনস ইনঅ্যাডিকুয়েটলি রিমুভিং দ্য ক্রিয়েটিনিন, ইম্পেয়ারমেন্ট অফ রেনাল ফাংশন। তাহলে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেটটা যদি ডিক্রিজ হয় সেক্ষেত্রে আমরা ধরবো যে এটা ইম্পেয়ারমেন্ট অফ রেনাল ফাংশন। ফর দিস টেস্ট 24-hour urine sample is required. These tests provide the best estimate of the GFR. Normal GFR 125 ml per minute already পড়েছি। দেন হচ্ছে ইউরিক অ্যাসিড টেস্ট
For determination of uric acid in 24 hours urine collection is required to diagnose gouty disease and other renal disease. ঠিক আছে, গাউটে হচ্ছে ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যায়, ওই জন্য গাউটের ক্ষেত্রে হচ্ছে আমরা ইউরিক অ্যাসিড টেস্টটা করে থাকি, বা আদার রেনাল ডিজিজেও করা যেতে পারে। এনকারেজ ফ্লুইড ইনটেক বিফোর অ্যান্ড ডিউরিং দ্য টেস্ট। এরপর হচ্ছে ভিএমএ টেস্ট, ভ্যানিনিল ম্যান্ডেলিক অ্যাসিড টেস্ট। For this test, 24-hour urine sample is required. This test is performed to diagnose pheochromocytoma. Already আমরা আগের দিন পড়ছিলাম। This test determine the catecholamine level in the urine. Before the test, instruct the client to avoid foods such as caffeine, coca, vanilla, gelatin for at least 2 days before. এটা already পড়েছি। KUB radiography, it is an X-ray of the urinary system and surrounding organs to detect urinary caliculi. ঠিক আছে। No any specific preparation is necessary before the test. Formerly bowel preparation is required, but recently no need to bowel preparation. আগে হচ্ছে bowel preparation করতে বলা হতো, কিন্তু এখন সেটা বলা হয় না। ঠিক আছে। কেউবি ইউএসসি কি? ইট ইজ দ্য আল্ট্রাসোনোগ্রাফি অফ কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার। প্রি প্রসিডিউর প্রিপারেশন ইউজুয়ালি কিপ এনপিও অ্যান্ড বাউল প্রিপারেশন ইজ নট রিকোয়ার্ড। ঠিক আছে। ড্রিঙ্ক মোর ওয়াটার বিফোর 1 hour বিকজ ফুল ব্লাডার নেসেসারি ফর মোর ভিজুয়ালাইজেশন। ইউএসসি করতে গেলে ওটা ফুল ব্লাডার হতে হবে। ঠিক আছে। এরপর হচ্ছে রেনোগ্রাফি, ইট ইজ কমপ্লিট ভিজুয়ালাইজেশন অফ দ্য রেনাল ব্লাড ফ্লো, গ্লোমেরুলার ফিল্টার, টিবিউলার ফাংশন অ্যান্ড এক্সক্রিশন অ্যাবিলিটি অফ দ্য কিডনি ইন which IV radio isotope or dye is injected for more visualization. Before procedure should ensure consent were taken or not. After test, encourage fluid intake for excretion of dye if not contraindicated. এরপর হচ্ছে সিস্টোস্কোপি অ্যান্ড বায়োপসি অফ দ্য ব্লাডার, ইট ইজ দ্য ভিজুয়ালাইজেশন অ্যান্ড এক্সামিনেশন অফ দ্য ব্লাডার মিউকোসা ফর ইনফ্লামেশন। During procedure, a biopsy sample may be taken if necessary. After procedure, assess the urine for color and consistency. Expected urine color following the procedure ki pink tint or tea colored urine and urinary frequency is common. ঠিক আছে, যেহেতু ওটা বায়োপসি করা হচ্ছে তারপরে কিন্তু ব্লিডিংয়ের একটু চান্স থাকবে, ওই জন্য পিঙ্ক টিঙ্ট আমরা পেতে পারি ইউরিন। ঠিক আছে। আনএক্সপেক্টেড হচ্ছে ব্রাইট রেড ইউরিন অর ক্লটস, ফিভার ইফ ইট অকার্স দেন নোটিফাই দ্য এসিপি ইমিডিয়েটলি। মানে একটু ব্লিডিং হতে পারে, ওই জন্য পিঙ্কিশ কালারটা হয়, কিন্তু খুব যদি ব্লিডিং হয় তাহলে আমরা ব্রাইট রেড ইউরিন একদম পাবো, সেটা কিন্তু আনএক্সপেক্টেড। আর যদি ফিভারও থাকে সেক্ষেত্রেও আমাদেরকে হেলথ কেয়ার প্রোভাইডারকে নোটিফাই করতে হবে ইমিডিয়েটলি। এরপর আসছি মেজর ডিসঅর্ডার অফ ইউরিনারি অর রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফার্স্টেই হচ্ছে নেফ্রোটিক সিস্টেম, ইন উইচ ইনক্রিজ পারমিয়াবিলিটি অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন টু প্লাজমা অ্যালবুমিন। মানে পারমিয়াবিলিটিটা বেড়ে যায় অ্যালবুমিনের, ওই জন্য আমরা প্রোটিন ইউরিয়া মানে হচ্ছে ইউরিনে প্রোটিনটা দেখতে পাবো। ঠিক আছে। নর্মালি তো প্রোটিনটা পুরোটাই রিঅ্যাবজর্ব হয়ে যায়, সেটা কিন্তু ইউরিনে দেখতে পাওয়া যায় না, আমরা একটু আগেই পড়ছিলাম। কিন্তু এই অ্যাবনর্মাল কন্ডিশন মানে নেফ্রোটিক সিনড্রোম হলে সেক্ষেত্রে প্রোটিন ইউরিয়াটা দেখা যাবে, যেহেতু পারমিয়াবিলিটি অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন হচ্ছে, আর সেটা হচ্ছে অ্যালবুমিনটাকে ইউরিনে মানে পাস আউট করে দেবে। এরপর হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেন বিকাম পারমিয়েবল টু or penetrable to protein, especially albumin, so that's why which leak through membrane so that serum albumin level is decreased or hypoalbuminemia. এরপর হচ্ছে যদি অ্যালবুমিনটা বেরিয়ে যায় ইউরিন দিয়ে, তাহলে সিরামের মধ্যে মানে যেটা আমাদের ব্লাডের মধ্যে অ্যালবুমিনের মাত্রাটা কমে যাবে, তাহলে সেটাকে আমরা হাইপো অ্যালবুমিনিউরিয়া বলি। ঠিক আছে। এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক হচ্ছে, এটা হাইপো অ্যালবুমিনিউরিয়া নয়, হাইপো অ্যালবুমিনিমিয়া হবে। ঠিক আছে। মানে হচ্ছে যেটা ব্লাডের মধ্যে থাকলে আমরা ওই এমিয়া ওয়ার্ডটা ইউজ করি, তারা হাইপো অ্যালবুমিনেমিয়া। ঠিক আছে।
then capillary oncotic pressure decreased and hydrostatic pressure increased, so hypovolemia condition will also occur. তারপর হচ্ছে ক্যাপিলারি যে অঙ্কোটিক প্রেসারটা সেটা হচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে, আর হাইড্রোস্ট্যাটিক যে প্রেসারটা সেটা হচ্ছে ইনক্রিজ হয়ে যাচ্ছে, তার জন্য আর কি হাইপোভলিমিয়াও হবে। ঠিক আছে, কন্ডিশন উইল অলসো অকার ডিউ টু লো সিরাম প্রোটিন লেভেল, লিভার উইল স্টার্ট টু সিনথেসাইজ প্রোটিন অ্যান্ড লিপিড, সো হাইপারলিপিডেমিয়া কন্ডিশন উইল অলসো অকার। তাহলে হাইপো অ্যালবুমিনিমিয়া, হাইপোভলিমিয়া, হাইপারলিপিডেমিয়া আর প্রোটিনিউরিয়া এগুলো কিন্তু দেখা যায় হচ্ছে আমাদের নেফ্রোটিক সিনড্রোমে। এই যে কিডনি ডিজিজ, প্রোটিনিউরিয়া, সিরামে অ্যালবুমিন কমছে, অঙ্কোটিক প্রেসার করছে, শিফট ইন্ট্রাভ্যাসকুলার ইন্টারস্টিশিয়াল ভলিউম, ডিক্রিজ প্লাজমা ভলিউম অ্যান্ড ব্লাড ভলিউম, লো ব্লাড প্রেশার, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, তারপরে হচ্ছে রেনিন বাড়ছে, অ্যালডোস্টেরন বাড়ছে, এভিপি বাড়ছে, এনপি কমছে, তারপর ইনক্রিজ প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল টিবিউলার সোডিয়াম রিঅ্যাবজর্পশন, ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন অ্যান্ড হাইপোনাট্রিমিয়া, তারপর রেস্টোরেশন অফ ব্লাড অ্যান্ড প্লাজমা ভলিউম, ইনক্রিজ এক্সট্রাসেলুলার ভলিউম, নর্মাল ব্লাড প্রেশার, এগুলো ইনক্রিজ ইন্টারস্টিশিয়াল ভলিউম আর ইডিমা হচ্ছে। ঠিক আছে, তাহলে মেনলি ওই তিনটে জিনিস মনে রাখলেই হবে। এই যে ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটমস আবার আমরা দেখতে পাবো, ম্যাসিভ প্রোটিনিউরিয়া, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, হাইপো অ্যালবুমিনেমিয়া আর প্রোটিনেমিয়া, হাইপারলিপিডেমিয়া, এই তিনটে কিন্তু মনে রাখতেই হবে। ঠিক আছে, এই তিনটে মেন সিমটম অফ নেফ্রোটিক সিনড্রোম। এরপর হচ্ছে হাইপোভলিমিয়া, ইডিমাটাও খুব ইম্পর্টেন্ট সিমটম, পাফিনেস অফ ফেস, পেরিঅরবাইটাল ইডিমা or awakening, anasarca, generalized edema, ascites and scrotal edema in males, blood pressure increased or hypertension, child weight gain, oliguria, lethargy, anorexia, pallor। ঠিক আছে, নেফ্রোটিক সিমটমটা মেনলি আমরা চিলড্রেনের ক্ষেত্রে দেখতে পাই, তো ওই জন্য এখানে চাইল্ডের নিয়ে বলা আছে। এরপর হচ্ছে নার্সিং কেয়ার কি, দ্য পজিশন সেমি ফাউলার টু ফাউলার টু ফর কমফর্ট, মেজর গোল অফ থেরাপি আর রিডিউস দ্য এক্সক্রিশন অফ ইউরিনারি প্রোটিন, মেনটেন or restore serum protein level, reduce edema and prevent infection and minimize complication। ঠিক আছে, মনিটর ভাইটাল সাইন, স্ট্রিক্টলি ইনটেক or আউটপুট ডেলি ওয়েট, ডেলি ইনটেক আউটপুটটা কিন্তু মনিটর করতে হবে, আর ওয়েটটাও ডেলি মনিটর করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা নার্সিং ইন্টারভেনশন। মনিটর ইউরিন ফর স্পেসিফিক গ্র্যাভিটি আর হচ্ছে প্রোটিন, মনিটর ফর ইডিমা, স্পেসিফিক ডায়েটারি ইনস্ট্রাকশন, সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট ডিউরিং পিরিয়ডস অফ ম্যাসিভ প্রোটিনিউরিয়া, সোডিয়াম রেস্ট্রিক্ট করতে হবে। ঠিক আছে, প্রোটিন রেস্ট্রিকশন ইফ কন্ডিশন ওয়ার্সেন্ড, আউট অফ কন্ট্রোল যদি চলে যায় সেক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে, আর রেনাল ফেলিওর আর অ্যাজোটেমিয়া ডেভেলপ, যদি এক্সট্রিম কন্ডিশনে পৌঁছে যায় সেই ক্ষেত্রে প্রোটিনটা রেস্ট্রিক্ট করতে হবে। Offer regular diet when indicated, offer sodium restricted diet. To give steroid as per order, prednisone is a drug of choice. If steroid therapy not effective, then start immunosuppressant therapy. Cyclophosphamide is the drug of choice. Initiate diuretic if edema is not resolved। ঠিক আছে, এরপর আমরা আসবো গ্লোমেরুলোনেফ্রাইটিস। ইট ইজ আ গ্রুপ অফ কিডনি ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ইনফ্লামেটরি ইনজুরি ইন দ্য গ্লোমেরুলাস। গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কি, আইটিস আছে মানে হচ্ছে ইনফেকশন ইনফ্লামেশন, এখানে হচ্ছে গ্লোমেরুলাসের ইনজুরি বা হচ্ছে ইনফ্লামেশন হয়। আগেরটা কিন্তু নেফ্রোটিক সিনড্রোম, যেটা পারমিয়েবিলিটিটা ইনক্রিজ করে যাচ্ছিলো, যার জন্য অ্যালবুমিনটা বেড়ে যাচ্ছিলো। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ইনফ্লামেটরি প্রসেস একটা। ঠিক আছে, ইট ইজ ইউজুয়ালি কজড বাই ইমিউনোলজিক্যাল অর অটো ইমিউন রিয়াকশন, এটা কিন্তু ইমিউনোলজিক্যাল বা অটো ইমিউন রিয়াকশনের জন্য হয়। ডিস্ট্রাকশন, ইনফ্লামেশন অ্যান্ড স্ক্লেরোসিস অফ দ্য গ্লোমেরুলাই অফ দ্য কিডনি অকার। ইট ইজ কমনলি অকার ইন চিলড্রেন। কজেস কি, অটো ইমিউন রিয়াকশন, এক্সাম্পল SLE, সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটোসাস। Past history of the infection with group A beta hemolytic streptococcus of the pharynx or skin, very very important. Always যেটা আমরা কি বলে গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে হচ্ছে একটা পাস্ট ইনফেকশন থাকবেই, মানে বাচ্চারা সবসময় আছে একটা বলে যে, মা বলে যে ওর থ্রোট ইনফেকশন হয়েছিল কিছুদিন আগে, বা হচ্ছে গলায় ব্যথা ছিল, সোরনেস ছিল, এরকম হিস্ট্রি নিয়ে কিন্তু বাচ্চাটা আসে, তাহলে আমাদেরকে ওটা একটা সাসপেক্ট করতে, আর যদি দেখি ঠিক আছে রেনাল প্রবলেম, দেন আমরা সাসপেক্ট করব যে এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা ডায়াগনোসিস হতে পারে। ঠিক আছে, হিস্ট্রি অফ ফ্যারিঞ্জাইটিস or laryngitis before 2 to 3 weeks, very important.
এগুলো কিন্তু খুব মনে রাখবে, ক্লিনিক্যাল টাইপের কোশ্চেনে কিন্তু এরকম হিস্ট্রি দিয়ে লেখা থাকে। কমপ্লিকেশন কিডনি ফেলিয়ার ডিউ টু লস অফ গ্লোমেরুলাস অর জিএফআর ফাংশন, হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি ডিউ টু nitrogenous waste products such as ammonia that can cross the blood brain barrier and will reach the brain, ঠিক আছে। Pulmonary edema and heart failure due to accumulation of fluid and waste products in the body as a result of loss of renal function। তাহলে পালমোনারি ইডিমা আর হার্ট ফেলিয়ার হচ্ছে, আর হচ্ছে আমাদের কিডনি ফেলিয়ার হবে, হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি হবে, কারণ কি ওয়েস্ট প্রোডাক্টসগুলো হচ্ছে ব্রেনের মধ্যে চলে যায়, দিয়ে এনসেফালোপ্যাথি করে দিতে পারে। আর এটার আমরা সাইন অ্যান্ড সিমটমস কী পাবো, পেরি অরবাইটাল অর ফেসিয়াল ইডিমা দ্যাট ইজ মোর প্রমিনেন্ট ইন দ্য মর্নিং, অ্যানোরেক্সিয়া, প্যালার ইরিটেবিলিটি, লেথার্জি, ডিক্রিজ ইউরিন আউটপুট, ক্লাউডি, স্মোকি, ব্রাউন কালার্ড ইউরিন, এখানে কোলা কালার্ড ইউরিন বা ব্রাউন কালার্ড ইউরিন, এটা কিন্তু মনে রাখবে। যদি কোথাও হিস্ট্রি মানে মেনশন থাকে কোয়েশ্চেনে কোলা কালার ইউরিন, তাও কিন্তু ওটা সাসপেক্ট করছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। ইন অ্যান ওল্ডার চাইল্ড, হেডেক, অ্যাবডোমিনাল অর ফ্ল্যাঙ্ক পেন অ্যান্ড ডাইসিউরিয়া, হাইপারটেনশন অ্যান্ড প্রোটিনিউরিয়া, এখানেও হাইপারটেনশন প্রোটিনিউরিয়া হবে, অ্যাজোটেমিয়া, ইনক্রিজ ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন অ্যান্ড ক্রিয়েটিনিন ইন দ্য ব্লাড, ঠিক আছে। এরপর হচ্ছে নার্সিং কেয়ার, মনিটর ভাইটাল সাইন স্ট্রিক্টলি, এখানেও ইনটেক আউটপুট চার্ট স্ট্রিক্টলি মনিটর করতে হবে, ইউরিন আউটপুট এভরি আওয়ার্স, ডেইলি ওয়েট দ্য পেশেন্ট অ্যাট দ্য সেম টাইম, সেম স্কেল অ্যান্ড সেম ক্লথিং, ঠিক আছে। ওয়েটটাও খুব ইম্পর্ট্যান্ট একটা নার্সিং ইন্টারভেনশন। অফার সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট, মনিটর ফর কমপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিনিস্টার ডায়োরেটিক্স if edema worsen. Initiate seizure precaution because edema putting pressure on the brain tissue, so anytime patient may be on risk of seizures and will occur suddenly, ঠিক আছে। এটা হলো আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস। এরপর আমরা আসছি অ্যাকিউট কিডনি ইনজুরি। ইট ইজ সাডেন অলমোস্ট কমপ্লিট লস অফ গ্লোমেরুলার অর কিডনি ফাংশন ক্যারেক্টারাইজড বাই লো ইউরিন আউটপুট, লাইক ইন কেস অফ অ্যাডাল্ট less than 400 ml per day, in children less than 0.5 ml per kg per hour, in infant less than 1 ml per kg per hour, considered AKI. It occurs abruptly and can be reversible. Due to AKI, hypoperfusion of renal cells, cell death and decomposition of the renal function will occur. Pre-renal AKI is the most common form of acute kidney injury. ঠিক আছে, pre-renal AKI ওটা most common form of acute kidney injury. The Rifle criteria, risk, injury, failure, loss of kidney function and end-stage kidney disease are used to assess AKI. এগুলো নর্সেট পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট, এই ক্রাইটেরিয়া বা যে কোনো অ্যাসেসমেন্ট স্কেল বলো, ওগুলো কিন্তু নর্সেটে খুব আসে। ওয়েস্ট বেঙ্গলের স্টাফে আই থিঙ্ক অতটা ইম্পর্ট্যান্ট নয়, ঠিক আছে। এরপর আমরা আসছি যেটা কজেসগুলো নিয়ে, ঠিক আছে। প্রি রেনাল কজ হয়, ইন্ট্রারেনাল কজ আর পোস্ট রেনাল কজ। প্রি রেনাল নামটা দেখে বুঝতে পারছি যেটা হচ্ছে রেনাল মানে রেনাল সিস্টেমে ঢোকার আগের কিছু একটা কজ, ঠিক আছে। ইট ইজ আউটসাইড অফ দ্য কিডনিস, ভলিউম ডিপ্লিশন হচ্ছে, ঠিক আছে। রেজাল্টিং ফ্রম কি না হাইপোভ্যালেমিয়া, শক অর ডিউ টু ডিহাইড্রেশন অ্যান্ড হেমারেজ, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, জিআই লসেস সাচ অ্যাজ নজিয়া, ভমিটিং, এনজিসাকশনিং অর ডিহাইড্রেশন, সিভিয়ার হাইপোটেনশন ডিউ to shock, sepsis and infection, obstruction and decreased peripheral vascular resistance, pre-renal infection, then myocardial infarction and heart failure. এগুলো হচ্ছে প্রি রেনাল কজেস, ঠিক আছে। মানে রেনালের কোনো কজ নয়, মানে রেনাল সিস্টেমের কিছু প্রবলেম দেখতে পাবেন এখানে, রেনালে ঢোকার আগে প্রবলেমগুলো মেবি এটা হাইপোভলিউমিয়া হতে পারে, জিআই লসেস হয়ে যেতে পারে, মানে যে কোনো কারণে হচ্ছে ভলিউমটা হচ্ছে কমে যাচ্ছে, ঠিক আছে। সিভিয়ার হাইপোটেনশন হতে পারে, অবস্ট্রাকশন আছে মেবি, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে এগুলো। এরপর হচ্ছে ইন্ট্রারেনাল কজ, ইট ইজ ডিসফাংশন অফ উইদিন কিডনিস প্যারেনকাইমা, এটা হচ্ছে কিডনি প্যারেনকাইমার মধ্যেই হবে, মানে রেনাল সিস্টেমের মধ্যেই এটা প্রবলেমটা হবে, যেটা টিবিউলার নেক্রোসিস, প্রলং প্রি-রেনাল ইসচেমিয়া, ঠিক আছে, ইন্ট্রারেনাল ইনফেকশন অ্যান্ড অবস্ট্রাকশন অ্যান্ড নেফ্রোটক্সিসিটি, অ্যাকিউট ভাস্কুলার ড্যামেজ ডিউ টু ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোটিক এম্বলিক কন্ডিশন, ইনক্রিজড ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, মানে যে কোনো রেনাল কজ যদি হয় সেগুলো ইন্টাররেনাল কজের আন্ডারে আসবে। এরপর হচ্ছে পোস্ট রেনাল কজ কি না, এরপর কিডনির বাইরের যে পোর্শনটা, মানে কিডনি থেকে বেরিয়ে যেসব
ব্যাপারগুলো আছে, ইউরেটার, এসব জায়গায় যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ওটা পোস্ট রেনাল কজেস বলবো। ইট ইজ ড্যামেজ বিটুইন কিডনিস, urethral meatus caused by it is damage between kidneys and urethral meatus caused by sudden obstruction due to enlarged prostate, যেটা হচ্ছে BPH and stone, bladder neck obstruction, bladder cancer, ক্যালিকুলার, পোস্ট রেনাল ইনফেকশন। ঠিক আছে, এরপর আমরা আসছি ফেজেস অফ অ্যাকিউট রেনাল ডিজিজ। ফার্স্টে হচ্ছে অনসেট ফেজ। অ্যাকিউট রেনাল ডিজিজের অনেকগুলো ফেজেস আছে, ঠিক আছে। ফার্স্টলি আমরা পড়বো অনসেট ফেজ, যেটার হচ্ছে ডিউরেশন আওয়ার্স টু ডেজ। ইট বিগিনস উইথ প্রেসিপিটেটিং ইভেন্ট অ্যান্ড এন্ড when the oliguria develops. Renal blood flow 25% normal, tissue oxygenation 25% normal, urine output less than 0.5 ml per kg per hour। ঠিক আছে, এখানে হচ্ছে ইউরিন আউটপুটটা কমে যাচ্ছে, লেস দ্যান 0.5 ml per kg per hour হচ্ছে। Oliguric or anuric phase, duration 8 to 14 days or longer, urine output less than 400 ml per day, elevated serum burn and creatinine level, decreased urine specific gravity যেটা হচ্ছে pre-renal or normal with intrarenal cause, decreased GFR, sign of anemia such as skin pallor, low hemoglobin, low pH level, decreased CO2 combined power, metabolic acidosis। অলিগিউরিক ফেজ মানে যেটাতে অলিগিউরিয়া হচ্ছে, ঠিক আছে, ইউরিন আউটপুটটা কম হচ্ছে, সেটাই আমাদের অলিগিউরিক ফেজ। আর অলিগিউরিয়া হলে সিরাম বার্ন, ক্রিয়েটিনিন এগুলো বাড়বে, স্পেসিফিক গ্র্যাভিটিটা ডিক্রিজ হবে, ঠিক আছে। এগুলো আমাদের নর্মালি একটা জিনিস মনে রাখলে আর একটা মনে থেকে যাবে। এরপর হচ্ছে ডায়োরেটিক ফেজ, যেটা হচ্ছে 7 to 14 days the kidneys began to recover, gradual decline in burn and serum creatinine level, continue low creatinine clearance level with improving GFR, daily urine output greater than এখানে হবে 400 ml per day, possible electrolyte finding, hypovolemia due to increased urine output on diuretic phase, hyponatremia due to loss of sodium, hypokalemia due to compensatory mechanism of acid base। এরপর আমরা আসছি যেটা হচ্ছে রিকভারি ফেজ, ডিউরেশন হচ্ছে 1 to 2 years। টিবিউলার ফাংশন রিস্টোর্ড, এখানে পুরোপুরি টিবিউলার ফাংশনটা রিস্টোর্ড হয়ে যাবে, ডায়োরেসিস সাবসাইডস অ্যান্ড কিডনি বিগিন টু ফাংশন নর্মালি এগেন। Increased GFR, stabilization or continued decline in burn and serum creatinine level, complete recovery may take 1 to 2 years। ঠিক আছে, তাহলে আমরা কি কি ফেজ বললাম, একটা হচ্ছে অনসেট ফেজ, দেন হচ্ছে অলিগিউরিক ফেজ, দেন হচ্ছে ডাইউরেটিক ফেজ, দেন হচ্ছে রিকভারি ফেজ, 4টে ফেজ। ঠিক আছে, এরপর হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটমস অ্যান্ড নার্সিং কেয়ার অফ অ্যাকিউট কিডনি ইনজুরি। তাহলে অলিগিউরিক ফেজে আমরা কি দেখতে পাবো যে for some clients oliguric phase does not occur and urine output is normal। কারো কারো ক্ষেত্রে কিন্তু ইউরিন আউটপুটটা কমে না, নর্মালি দেখতে পাওয়া যায়। তো কিছু পেশেন্টের ক্ষেত্রে অলিগিউরিয়া থাকতে পারে, কিছু পেশেন্টের ক্ষেত্রে নাও থাকতে পারে। Sudden decrease in urine output, sign of excess fluid volume or hypervolemia, hypertension and edema, pleural and pericardial effusion, dysarrhythmia and heart failure, pulmonary edema, sign of uremia or increased burn level, anorexia, nausea, vomiting, pruritus, sign of metabolic acidosis যেটা হচ্ছে কুসমল respiration, deep and labored breathing pattern, sign of neurological changes যেটা হচ্ছে tingling of extremities due to hypocalcemia, confusion and decreased loss of level of consciousness, lethargy and drowsiness, later in it progressing to disorientation and the coma, মানে নিউরোলজিক্যাল চেঞ্জেসও দেখা যেতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে সাইন অফ পেরিকার্ডাইটিস, ফ্রিকশন রাব, চেস্ট পেন উইথ ইন্সপিরেশন, ল্যাবরেটরি চেঞ্জেস কিছু কিছু হতে পারে, হাইপার ক্যালিমিয়া কারণ কি পটাশিয়াম এক্সক্রিট করতে পারছে না, নর্মাল আর ডিক্রিজ সিরাম সোডিয়াম লেভেল ডিউ টু ডাইলিউশনাল, হাইপার ভলিমিয়া ডিউ টু ফ্লুইড অ্যাকামুলেশন অর রিডিউসড ইউরিন আউটপুট। যদি হাইপার ভলিমিয়া হয় তার মানে ধরতে হবে যে ডাইলিউশনাল একটা hyponatremia হবে। hypocalcemia due to inability to produce calcitriol or 1,25 ভিটামিন ডি ইন কিডনিস। ঠিক আছে, কারণ কি আমরা আগেই ফাংশনে পড়লাম যে হচ্ছে কিডনির এটা ফাংশন প্রডিউস করা, তাহলে যেহেতু ইনএবিলিটি টু প্রডিউস ওই জন্য হাইপোক্যালসিমিয়া দেখা যেতে পারে। হাইপার ফসফেটেমিয়া ডিউ টু ইনভার্স এফেক্ট অফ ক্যালসিয়াম, ক্যালসিয়াম আর ফসফেট অলওয়েজ ইনভার্সলি কাজ করে। রেস্ট্রিক্ট ফ্লুইড ইনটেক, ইফ hypertension is still present then daily fluid intake should not offer more than
1000 ml, তাহলে তখন ফ্লুইড ইনটেকটাকে রেস্ট্রিক্ট করতে হবে যদি হাইপার টেনশন থেকেই যায়। ঠিক আছে, স্ট্রিক্টলি মেজার দ্য ইউরিন আউটপুট টু গিভ অর্ডার মেডিকেশন সাচ অ্যাজ ডায়োরেটিক্স। এগুলো সেম জিনিসই আই থিঙ্ক। ওকে, ওটা আমরা অলিগিউরিক ফেজ পড়লাম, এরপর আমরা এটা ডায়োরেটিক ফেজ পড়বো। ঠিক আছে, এখানে ভিজিবল নয় অতটা, তাই আমি বলে দিচ্ছি। ডায়োরেটিক ফেজ, ইউরিন আউটপুট রেজ স্লোলি 4 to 5 লিটার পার ডে, এক্সেসিভ ইউরিন আউটপুট ইন্ডিকেটেড ড্যামেজ নেফ্রনস আর রিকভারি। ঠিক আছে, এখানে হচ্ছে ধরতে হবে যে ড্যামেজ যে নেফ্রনগুলো সেগুলো হচ্ছে রিকভার করছে। আর ডিহাইড্রেশন, হাইপোটেনশন আর হাইপোভলিমিয়া হবে, ট্যাকিকার্ডিয়া ক্যান অকার, লেভেল অফ কনসিয়াসনেস এখানে ইমপ্রুভ করছে, মানে আস্তে আস্তে রিকভারির দিকে যাচ্ছে, তাহলে সব জিনিসগুলো ইমপ্রুভ করবে। অ্যাডমিনিস্টার আইভি ফ্লুইড অ্যাজ অর্ডার। ঠিক আছে, এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে রিকভারি ফেজ। রিকভারি ইজ এ স্লো প্রসেস, ইট মে টেক ফর কমপ্লিট রিকভারি 1 to 2 year, মানে থাকতে পারে। ইউরিন ভলিউম রিটার্ন টু নর্মাল, ইট ইফ একেআই নট রিকভার দেন একেআই ক্যান প্রগ্রেস টু সিকেডি, যদি একেআই রিকভার না করে তাহলে এটা সিকেডিতে প্রগ্রেসও করে যেতে পারে। এরপর আসছি নার্সিং কেয়ার, এখানে হচ্ছে ভাইটাল সাইন মনিটর করতে হবে, স্ট্রিক্টলি ইউরিন আউটপুটটা মনিটর করতে হবে আওয়ারলি, কালার অ্যান্ড কনসিস্টেন্সি অফ দ্য ইউরিন, সাইন অফ হাইপারটেনশন, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া এটসেট্রা, এগুলো সব মনিটর করতে হবে। ঠিক আছে, এরপর মনিটর ডেলি ওয়েট উইথ সাম স্কেল, মানে সেম স্কেল সেম ক্লথ অ্যান্ড সেম টাইমে হচ্ছে মনিটর করতে হবে। শুড রিপোর্ট টু দ্য ডক্টর ইফ ওয়েট ইনক্রিজেস হাফ টু 1 pound per day or 300 to 500 গ্রাম পার ডে, তাহলে 300 or 500 গ্রাম পার ডে যদি ইনক্রিজ করে, 300 to 500 গ্রাম পার ডে যদি ইনক্রিজ করে, সেক্ষেত্রে আমাদেরকে ডক্টরকে ইনফর্ম করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়েট ইজ দ্য বেস্ট প্যারামিটার ফর ফ্লুইড স্ট্যাটাস অ্যাসেসমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট লাইন। ওয়েটটা হচ্ছে বেস্ট প্যারামিটার ফর ফ্লুইড স্ট্যাটাস অ্যাসেসমেন্ট, যে কোনো ফ্লুইড স্ট্যাটাস যদি অ্যাসেস করতে চাই, ইন কেস অফ এখানেও বলো বা হচ্ছে বার্নের ক্ষেত্রেও আমরা পড়বো, সেক্ষেত্রে কিন্তু ওয়েটটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার। এরপর হচ্ছে মনিটর সিরাম ইলেকট্রোলাইট, স্পেশালি সিরাম বার্ন অ্যান্ড ক্রিয়েটিনিন লেভেল। দেন হচ্ছে মনিটর ফর মেটাবলিক অ্যাসিডোসিস, ইট মে ট্রিটেড বাই সোডিয়াম বাইকার্বনেট, মনিটর ইউরিন অ্যানালাইসিস ফর প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া, স্পেসিফিক গ্র্যাভিটি, মনিটর লেভেল অফ কনসিয়াসনেস স্ট্যাটাস কজড বাই ইউরেমিয়া, মনিটর ফর সাইন অফ ইনফেকশন সাচ অ্যাজ এলিভেটেড টেম্পারেচার, আর অ্যাসেস ব্রিথ সাউন্ড বাই অসকালটেশন ফর পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমা যদি হয়ে যায়, আমরা ক্র্যাকেলস পাবো, সেক্ষেত্রে অসকালটেশন করেও আমরা বুঝতে পারবো কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। এরপর হচ্ছে স্পেসিফিক ডায়েটারি ইনস্ট্রাকশন, ক্যালোরিজ 2000 থেকে 2500 ক্যালোরি কিলো ক্যালোরি, মডারেট টু লো প্রোটিন ডায়েট 30 থেকে 50 গ্রাম পার ডে। ঠিক আছে, এখানে কিন্তু মডারেট থেকে লো প্রোটিন ডায়েট দেওয়া হবে। টু রিডিউস ওয়ার্কলোড অন কিডনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডায়েট থেকে কিন্তু এটা আসেই যে মডারেট টু লো প্রোটিন দিতে হয়। হাই কার্বোহাইড্রেট ডায়েট অ্যান্ড মডারেট ফ্যাট। ঠিক আছে, ডায়েটটা অবশ্যই মনে রাখবে। Restrict food that is rich in potassium as per laboratory reports on doctor order. Fluid intake may 1000 per day in oliguric phase and later may increase in diuretic phase. Restriction of milk, usually 1 cup less than per day. Fish, egg and meats. Prepare the client for renal dialysis if AKI condition not improved. যদি না ইমপ্রুভ হয় তখন আমাদেরকে ডায়ালিসিসে যেতে হবে। ইনিশিয়েট জেনারেল নার্সিং কেয়ার। এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, বা যেটাকে সিকেডি বলা হচ্ছে। ঠিক আছে, Okay, CKD is a slowly progressive deterioration or irreversible loss in kidney function result in uremia with a GFR less than or equal to 60 ml per minute for 3 months or longer. Hypervolemia can occur because of the kidney's inability to excrete sodium and water, and another side hypovolemia can occur because the kidney's inability to conserve sodium and water. তাহলে এটার ক্ষেত্রে দুটোই হতে পারে, হাইপারভলিমিয়াও হতে পারে, হাইপোভলিমিয়াও হতে পারে। ঠিক আছে, তো দুটোই মনে রাখতে হবে। Chronic kidney disease CKD affect all major body system and require dialysis or kidney transplantation to maintain life. Most common cause of CKD কি? Diabetes, nephropathy. ঠিক আছে, আগের দিনই পড়ছিলাম ডায়াবেটিস নেফ্রোপ্যাথি। স্টেজ অফ ক্রনিক কিডনি ডিজিজ, ইফ GFR less than 15 ml per hour then it is called end stage kidney disease, ESKD। ঠিক আছে, যদি GFRটা 15 ml per hour এর থেকেও কমে যায় তাহলে সেটাকে আমরা end stage kidney disease বলবো।
এটা অনেকগুলো আছে যে হচ্ছে স্টেজেস অফ কিডনি ডিজিজ অ্যাকর্ডিং টু দ্য জিএফআর, ঠিক আছে। যদি গ্রেটার দেন 90 হয় মাইল্ড কিডনি ড্যামেজ, 60 থেকে 90 পর্যন্ত বা 89 পর্যন্ত হচ্ছে কিডনি স্টিল ওয়ার্ক। এগুলো হচ্ছে অতটা ইম্পর্টেন্ট নয়, তো আমি স্কিপ করছি। যদি তোমরা চাও পড়তে পারো, বাট নট সো ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কজেস অফ সিকেডি, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, একেআই, হাইপারটেনশন, ডায়াবেটিস, ইনফেকশন, ক্রনিক ইউরিনারি অবস্ট্রাকশন, রেনাল আর্টারি অক্লুশন আর অটো ইমিউন ডিসঅর্ডার্স। Then হচ্ছে sign and symptoms, assess all body system for clinical feature of CKD, because CKD may affect largely all body system. Related to neurological system, asterexis দেখা যেতে পারে, flapping tremors of hand due to hepatic encephalopathy. hepatic encephalopathy জন্য asterexis বা flapping tremor of hand দেখা যেতে পারে। ataxia, alteration in gait, lethargy and drowsiness, tremor, twitching and slurred speech, জাকি মুভমেন্ট, সিজার, এগুলোও দেখা যেতে পারে। রিলেটেড টু কার্ডিওভাস্কুলার সিস্টেম কি অকার ডিউ টু ইনক্রিজ কার্ডিয়াক ওয়ার্কলোড, কার্ডিওমায়োপ্যাথি ডিউ টু ইনক্রিজ প্রিলোড অ্যান্ড আফটারলোড, হাইপারটেনশন ডিউ টু হাইপারভলিমিয়া অ্যান্ড সোডিয়াম রিটেনশন, পেরিকার্ডিয়াল ইফিউশন, ফ্লুইড কালেকশন ইন সারাউন্ডিং স্পেস অফ দ্য হার্ট, মানে সব জায়গায় হচ্ছে ফ্লুইডটা বেড়ে যাবে, তার জন্য যেসব ফ্লুইড ওভারলোডের জন্য যেসব সিমটমগুলো আমরা দেখতে পাই সেগুলোই দেখতে পাবো, ঠিক আছে। পেরিকার্ডিয়াল ফ্রিকশনাল রাব হবে, পেরিকার্ডিয়াল ইফিউশন বা কার্ডিয়াক ট্যাম্পোনারের জন্য হার্ট ফেলিওরও হয়ে যেতে পারে। মানে এক্সট্রিম সিভিয়ার কন্ডিশনে যেগুলো হতে পারে সেগুলো এখানে হবে, ঠিক আছে। অত সব একদম বুঝে একটু মনে রাখলেই হলো, এগুলো তো মানে ওরকম করে মুখস্থ করার কিছু দরকার নেই, ঠিক আছে। রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম কি ক্র্যাকেলস, কারণ কি আমরা বললাম পালমোনারি এডিমা হলে ক্র্যাকেলস দেখতে পাবো। কুসমল রেসপিরেশন, আমরা হচ্ছে অ্যাসিডোসিসের ক্ষেত্রে হচ্ছে দেখতে পাই প্লিউরাল এফিউশন, ফ্লুইড কালেকশন ইন প্লিউরাল ক্যাভিটি, ডিসনিয়া, ডিফিকাল্টি ইন ব্রিদিং ডিউ টু হাইপার ভলিমিয়া, ট্যাকিপনিয়া, রেসপিরেটরি রেট গ্রেটার দ্যান 20 beats per minute. রিলেটেড টু হেমাটোলজিক্যাল সিস্টেম, অ্যাবনর্মাল ব্লিডিং আর ব্রুইশিং হবে, আর হচ্ছে অ্যানিমিয়া হবে ডিউ টু ল্যাক অফ এরিথ্রোপোয়েটিন হরমোন অফ কিডনি। রিলেটেড টু জিআই সিস্টেম, অ্যানোরেক্সিয়া, কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, বোথ কন্ডিশনস ইন অল্টারনেটিভলি, nausea and stomatitis, uremic gastritis and vomiting, metabolic acidosis due to inability to excrete potassium or homeostasis. Related to renal system, diluted dark straw color, more concentrated urine, hematuria, blood present in the urine, polyuria মানে urine output greater than 2000 ml per 24 hours seen in early phase, oliguria মানে less than 400 ml per 24 hours, anuria মানে less than 100 ml per 24 hours. এই ডেফিনেশনগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রোটিনিউরিয়া, অ্যালবুমিন প্রোটিন প্রেজেন্ট ইন দ্য ইউরিন। এরপর হচ্ছে রিলেটেড টু ইন্টেগুমেন্টারি সিস্টেম, ডিক্রিজ স্কিন টার্গার অ্যান্ড ড্রাই স্কিন ডিউ টু পুয়ার সার্কুলেশন অফ ব্লাড অ্যান্ড ফ্লুইড, ইকাইমোসিস অ্যান্ড পারপুরা, মাইনর ব্রুশিং টাইপ রেডিস লাইক স্পটস সিন অন দ্য স্কিন, ইউরেমিক ফ্রস্ট হতে পারে সিভিয়ার অ্যাজোটেমিয়ার জন্য, সিভিয়ার এলিভেশন অফ দ্য সিরাম বার্ন অ্যান্ড ক্রিয়েটিনিন লেভেল, ইউরোক্রোম্যাটিক পিগমেন্টেশন, ব্রোঞ্জ কালার একটা পিগমেন্টেশনও হতে পারে। এগুলো অতটাও ইম্পর্ট্যান্ট নয়, জাস্ট একটু ইনফরমেশনের জন্য মানে তোমরা পড়তে পারো। এরপর হচ্ছে রিলেটেড টু মাসকুলোস্কেলেটাল সিস্টেম, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার্স, বোন অ্যান্ড পেন মাসেল বোন পেন অ্যান্ড মাসেল উইকনেস, দেন হচ্ছে রেনাল অস্টিওডিস্ট্রফি সিন ইন রেডিওগ্রাফ। রিলেটেড টু রিপ্রোডাক্টিভ সিস্টেম কি না ডিক্রিজ ফার্টিলিটি অ্যান্ড লিবিডো, ইম্পোর্টেন্স অ্যান্ড ইনফ্রিকুয়েন্ট অর অ্যাবসেন্ট মেন্সেস। রিলেটেড টু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি হাইপোক্যালসিমিয়া, হাইপারফসফেটেমিয়া, হাইপারক্যালিমিয়া অ্যান্ড হাইপোনাট্রিমিয়া, ইউজুয়ালি ডাইলিউশনাল, আর হাইপারগ্লাইসেমিয়া, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে কমপ্লিকেশন অফ সিকেডি, যেগুলো পড়লাম সেগুলোই এখানে ফ্লোচার্টে দেওয়া আছে। কিডনি ফাংশন হচ্ছে সোডিয়াম ব্যালেন্সে কী হয় না সোডিয়াম রিটেনশন অ্যান্ড ভলিউম ওভারলোড হয়, সোডিয়াম রেস্ট্রিকশন ডায়োরেটিক্স এটা ট্রিটমেন্ট হিসেবে দেওয়া হয়। এরপর হচ্ছে পটাশিয়াম এক্সক্রিশন হলে হাইপার ক্যালিমিয়া হবে, ডায়েটারি রেস্ট্রিকশন অ্যাভয়েড NSAID। অ্যাসিড এক্সক্রিশন, মেটাবলিক অ্যাসিডোসিস, সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হয় ট্রিটমেন্ট হিসেবে, ক্যালসিয়াম ফসফেট ব্যালেন্স, ইনক্রিজ ফসফেট প্যারাথাইরয়েড হরমোন, ডিক্রিজ সিরাম ক্যালসিয়াম, ক্যালসিট্রল। তারপরে এখানে ট্রিটমেন্টে ফসফেট বাইন্ডার বা ক্যালসি মিমেটিক্স দেওয়া হয়। এরিথ্রোপোয়েসিস, সিকেডিতে হচ্ছে অ্যানিমিয়া দেখতে পাওয়া যায়, এরিথ্রোপোয়েসিস স্টিমুলেটিং এজেন্ট, আয়রন রিপ্লেসমেন্ট, মানে এগুলো হচ্ছে নর্মাল মানে যে ফিজিওলজিগুলো সেগুলো ডিস্টার্ব হয়ে গেলে হচ্ছে সিকেডিতে এই অ্যাবনর্মাল জিনিসগুলো হয়, তার ট্রিটমেন্টগুলো এইগুলো, ঠিক আছে।
এরপর আমরা আসছি কমপ্লিকেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ। যেটা পড়ছিলাম সেটাই হাইপার ক্যালিমিয়া হবে। হাইপার ক্যালিমিয়া হলে ইসিজিতে এসটি সেগমেন্ট ডিপ্রেশন অ্যান্ড টল পিক টি ওয়েভ ওয়াইড কিউআরএস কমপ্লেক্স এগুলো দেখতে পাবো। দেন হচ্ছে এখানে ট্রিটমেন্টটা কি, কে বাইন্ড দিতে পারি, ক্যাক্সেলেট দিতে পারি, সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট 25% or 50% dextrose plus insulin usually 8 unit or as per order to shift potassium into the cells from vascular compartment। ঠিক আছে, কারণ কি ইনসুলিনের আমরা কাজটা আগের দিনই পড়ছিলাম যে পটাশিয়ামকে হচ্ছে সেলে শিফট করে দেয়। তাহলে এই ক্ষেত্রে আমরা হাইপার ক্যালিমিয়া হলেও ট্রিটমেন্ট হিসেবে ইনসুলিন দিতে পারি। এরপর ইনসুলিন দিলে তো সেটা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, তার জন্য আমাদেরকে আবার ডেক্সট্রোজ অ্যাডমিনিস্টার করতে হয় যাতে করে হাইপোগ্লাইসেমিয়া না হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া যেতে পারে ইন এমার্জেন্সি সিচুয়েশন বিকজ ইট মে রিডিউস দ্য মায়োকার্ডিয়াল ইরিটেবিলিটি দ্যাট কজড বাই হাইপারক্যালেমিয়া। অ্যাভয়েড potassium sparing diuretics such as spironolactone because they will retain potassium ion. Administer loop diuretics such as Lasix, furosemide to reduce serum potassium level. Prepare the client for dialysis as per order caused by failure of the kidneys to maintain BP homeostasis. এরপর আসছি হাইপারটেনশন। হাইপারটেনশনে তো জানোই যে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে, এসি ইনহিবিটর দিতে হবে, প্রোপারানল। ইউরিয়া ইজ ব্রোকেন ডাউন বাই দ্য ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া ইন্টু অ্যামোনিয়া অ্যান্ড অ্যামোনিয়া ইরিটেটস দ্য জিআই মিউকোসা কজিং আলসারেশন অ্যান্ড ব্লিডিং। তাহলে ইউরিয়ার জন্য আর কি জিআই ব্লিডিংও হবে, কারণ কি ওটা ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াটা, ইউরিয়া ইজ ব্রোকেন ডাউন বাই দ্য ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া ইন্টু অ্যামোনিয়াতে ব্রোকেন ডাউন হচ্ছে, তারপর অ্যামোনিয়াটা জিআই মিউকোসাকে ইরিটেট করছে, দেন হচ্ছে আলসারেশন আর ব্লিডিং হবে। তাহলে জিআই ব্লিডিংটাও একটা কমপ্লিকেশন। ড্রাগ অফ চয়েস এখানে ল্যাকটুলোজ। মনিটর ফর ডিক্রিজ হেমোগ্লোবিন অ্যান্ড হেমাটোক্রিট লেভেল। ম্যালিনা দেখা যেতে পারে যেহেতু আপার জিআই ব্লিডিং হচ্ছে। হেমাটোকেজিয়া মানে লোয়ার জিএন ব্লিডিং হলে হেমাটোকেজিয়া দেখা যেতে পারে। Avoid the use of aspirin because 100% excreted by kidneys, so that in CKD condition if it is given then aspirin toxicity will occur। মানে অ্যাসপিরিন কখনোই দেবো না, কারণ কি হচ্ছে এটা হচ্ছে 100% হচ্ছে কিডনির দ্বারা এক্সক্রিট হয়। যেহেতু এখানে কিডনিটাই মানে প্রবলেম আছে, ড্যামেজ হয়ে আছে, ওই জন্য এক্সক্রিট হবে না। তাহলে সেক্ষেত্রে অ্যাসপিরিন টক্সিসিটি হয়ে যেতে পারে, আর যেটার জন্য হচ্ছে ব্লিডিং টাইমটা প্রলং হয়ে যেতে পারে। এরপর হাইপার ম্যাগনেসিয়ামিয়া, ইট অকার্স ডিউ টু ডিক্রিজ রেনাল এক্সক্রিশন অফ ম্যাগনেসিয়াম। মনিটর ফর নিউরোমাস্কুলার ইম্পেয়ারমেন্ট সাচ এস রিডিউসড অর অ্যাবসেন্ট ডিপ টেন্ডার রিফ্লেক্সেস অ্যান্ড উইক অর অ্যাবসেন্ট ভলিউন্টারি মাসেল মুভমেন্টস। Administer antidote of hypermagnesemia, calcium gluconate 10%. Hypermagnesemia antidote ki calcium gluconate 10%. Avoid medication that contains magnesium such as antacids and laxative. অ্যানিমিয়া, কারণ কি সিক্রেশন অফ অ্যারিথ্রোপয়েটিন এগুলো কমে যাচ্ছে, ওই জন্য অ্যানিমিয়া থাকে, হিমোগ্লোবিনটা মনিটর করতে হবে। অ্যাডমিনিস্টার এপোয়েটিন হরমোন, আর্টিফিশিয়াল এরিথ্রোপয়েটিন হরমোন টু প্রমোট ম্যাচুরিটি অফ আরবিসি। Administer folic acid for maturation of RBC. Administer iron preparation by IV or IM route because orally iron is not absorbed well in CKD due to disease process and blood transfusion as per order if severe anemia will be developed. As the phosphorus level raise, the calcium level drops, so these conditions lead to stimulation of PTH hormone causing bone demineralization। যেহেতু ফসফরাস লেভেলটা রাইজ করছে ওই জন্য ক্যালসিয়াম লেভেলটা ড্রপ করবে, যেহেতু ইনভার্সলি এগুলো কাজ করে, তার জন্য হচ্ছে স্টিমুলেশন অফ পিটিএইচ হরমোনটা স্টিমুলেট হবে, যেহেতু ক্যালসিয়াম ড্রপ করেছে, যাতে করে ক্যালসিয়ামটা বেশি বেশি আবার ব্লাডে আনতে পারে বোন থেকে, ওই জন্য বোনটা ডিমিনারেলাইজ হয়ে যায়। Hyperphosphatemia, administer phosphorus binder such as cevilamide hydrochloride, calcium carbonate, phosphorus binder। অতটা ইম্পর্টেন্ট নয়। মেটাবলিক অ্যাসিডোসিস হবে, রেসলেস সিন্ড্রোম হবে ডিউ টু নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট অর ইট অকার্স ডিউ টু দ্য ইনক্রিজ সিরাম লেভেল অফ অ্যামোনিয়া অ্যান্ড বার্ন। অ্যাডমিনিস্টার ল্যাকটোলোজ অ্যাজ পার অর্ডার। ঠিক আছে, ল্যাকটোলোজটা অ্যাডমিনিস্টার করা হয় যখনই অ্যামোনিয়া হচ্ছে ইনক্রিজ হবে না, তখনই ল্যাকটোলোজ আমাদের দিতে হয়। Uremic syndrome, it is condition which accumulation of nitrogenous waste product in the blood cause kidneys inability to filter out these waste products, usually seen in AKI and CKD. Sign and symptom, oliguria, nausea, anorexia, সবগুলো presence of protein, RBC, elevated level of urea, alteration level of consciousness, এগুলো ইউরেমিক সিন্ড্রোমে হয়, এগুলো অলরেডি পড়েছি। দেন হাইপোক্যালসিমিয়া, হাইপোভলিমিয়া, ইনফেকশন, এগুলো হচ্ছে দেখা যেতে পারে।
দেন এমডিআরডি ফর্মুলা, ফুল ফর্মটা কি, মডিফিকেশন অফ ডায়েট ইন রেনাল ডিজিজ। ঠিক আছে, এমডিআরডি হচ্ছে ডায়েটটা দেওয়া হয়। এমডিআরডি ফর্মুলা ইজ ওয়াইডলি ইউজড ইন এস্টিমেশন অফ জিএফআর প্যারামিটার্স, এজ, জেন্ডার, সিরাম ক্রিয়েটিনিন অ্যান্ড আফ্রিকার descent। ঠিক আছে, ইউরোসেপসিস, ইট ইজ অ্যান ইনফেকশন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট। মোস্ট কমন কজেটিভ অর্গানিজম হচ্ছে ইকোলাই or Escherichia coli. Major problem of this bacteria is to develop resistant strains. Fever is the most common and earliest sign manifestation. Obtain a urine sample for culture sensitivity, administer antibiotics as per order. এই ডিজিজগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, মেনলি ওই সিকেডি আর একেআইটা একটু একটু মনে রাখতে হবে, যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো বললাম। এরপর আসছি ইউরেথ্রাইটিস। ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য ইউরেথ্রা, ইউজুয়ালি ইট অকার্স উইথ সিস্টাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ব্ল্যাডার। মোস্ট কমন কজ হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, ইন মেলে হচ্ছে গোনোরিয়া ক্ল্যামাইডিয়ান ইনফেকশন, ফিমেলে হচ্ছে ডিউ টু হাইজিন অর ইউটিআই। সাইন অ্যান্ড সিমটমস হচ্ছে পেন অর বার্নিং সেন্সেশন ডিউরিং ইউরিনেশন, ফ্রিকোয়েন্সি অ্যান্ড আর্জেন্সি, difficulty in voiding, mucopurulent discharge from the penis in males and lower abdominal pain or discomfort in females। তাহলে ওই যে কোনো মানে ইনফেকশন আর ইনফ্লামেশন যদি হয় ইউরিনারি ট্র্যাক্টে, তাহলে আমাদের পেন অ্যান্ড বার্নিং সেন্সেশন থাকবে, ফ্রিকোয়েন্সি আর্জেন্সি থাকবে, ভয়েডিংয়ের ডিফিকাল্টি হবে, মিউকোপুরুলেন্ট ডিসচার্জ দেখা যেতে পারে পেনিস দিয়ে, অ্যান্ড লোয়ার অ্যাবডোমিনাল পেন অ্যান্ড ডিসকমফোর্ট ইন ফিমেলস। নার্সিং কেয়ার কি, ইনিশিয়েট জেনারেল নার্সিং কেয়ার অ্যান্ড প্রিকশন should be taken while engaging sexual intercourse, especially with new partner. Benign prostate hypertrophy, এটা ইম্পর্টেন্ট আছে। It is also known as benign prostate hyperplasia. It is slowly or gradually enlargement of the prostate gland with hypertrophy or hyperplasia of normal tissues. Due to enlargement, compress the urethra, resulting in partial or complete obstruction. Sign and symptoms কি, diminished size and force of urinary system, যেটা হচ্ছে early sign, urinary urgency, frequency, nocturia, feeling of incomplete bladder emptying, এগুলো কিন্তু খুব important sign. পোস্ট ভাইটাল ডিবলিং ফ্রম ওভারফ্লো ইনকন্টিনেন্স, এটা হচ্ছে লেটার সাইন। পোস্ট ভাইটাল ডিবলিং হবে মানে ভয়েড করার পরেও আবার ইউরিন ড্রিবলিং হতে পারে। ঠিক আছে, প্রস্টেটাইটিস, ইট ইজ ইনফ্লামেশন অফ প্রস্টেট গ্ল্যান্ড, ইউরিনারি রিটেনশন অ্যান্ড ব্লাডার ডিস্টেনশন, হেমাচুরিয়া, ইউরিনারি স্ট্যাসিস, ডাইসিউরিয়া অ্যান্ড ব্লাডার পেন। এরপর হচ্ছে নার্সিং কেয়ার, ক্যাথেটারাইজেশন টু ড্রেন দ্য ব্লাডার টু প্রিভেন্ট ডিস্টেনশন অ্যান্ড জেনারেল কেয়ার। সার্জারি অফ বিপিএইচ কি, লেজার প্রস্টেক্টমি, অ্যাবলেশন অফ দ্য এনলার্জ প্রস্টেট। পেরিনিয়াল মানে লেজার দিয়ে হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডটাকে সেটা হচ্ছে রিমুভ করা হয়। ঠিক আছে, পুরো পার্সিয়াল হতে পারে বা পুরোপুরিও রিমুভ করা যেতে পারে। পেরিনিয়াল প্রস্টেক্টমি, রিমুভাল অফ প্রস্টেট টিস্যু থ্রু অ্যান ইনসিশন বিটুইন দ্য স্ক্রটাম অ্যান্ড রেক্টাম। হাই রিস্ক অফ ইনফেকশন ডিউ টু প্রক্সিমিটি অফ পোর্টাল অফ exit. Retropubic prostatectomy। ঠিক আছে, removal of hypertrophied prostate tissue through a low abdominal incision. In this method the bladder is not incised। ঠিক আছে, এরপর সুপ্রাপিউবিক প্রস্টেক্টমি আছে, মানে রিমুভাল অফ হাইপারট্রফিক প্রস্টেট টিস্যু থ্রু লো ইবডোমিনাল অ্যান্ড ব্লাডার মিউকোসা ইনসিশন। মানে সুপ্রাপিউবিক মানে লোয়ার পিউবিকের নিচে, ঠিক আছে, লোয়ার দিয়ে হচ্ছে রিমুভ করছে হাইপারট্রফিক প্রস্টেটিক টিস্যুটা। ট্রান্স ইউরেথ্রাল মানে কি, রিসেকশন অফ দ্য prostate, removal of the benign prostate through urethra using an instrument, resectoscope। ঠিক আছে, এটা হচ্ছে ইউরেথ্রা থ্রো দিয়ে করছে, তাহলে ট্রান্স ইউরেথ্রাল ইলেকট্রোভেপোরাইজেশন অফ দ্য প্রস্টেট থ্রো হচ্ছে ইলেকট্রিক্যাল কাট। এখানে ইমেজটাতে ইজিলি বুঝতে পারবে। এটা হচ্ছে রেট্রোপিউবিক, এটা হচ্ছে ট্রান্সপেরিনিয়াল। ঠিক আছে, এরপর হচ্ছে ব্ল্যাডার ট্রমা। It is an injury of the bladder. Causes of bladder trauma are penetrating injury to the lower abdomen. Blunt trauma cause compression of the abdominal wall and bladder. Penetrating wound occur as a result of gunshot and stabbing. Fracture pelvis that cause bone fragment to puncture the bladder. Most common cause of bladder trauma. Sign and symptoms include anuria, hematuria and pain. Pain below the level of umbilicus can radiate to the shoulders. Monitor hematuria, bleeding and sign on shock. Avoid urinary catheterization till find out the extension of injury by retrograde uterogram. Initiate general nursing care। এগুলো অত ইম্পর্টেন্ট নয়, ট্রমার ক্ষেত্রে যেগুলো হতে পারে সেগুলোই। ঠিক আছে, এরপর হচ্ছে রেনাল ক্যালিকুলি। ইউরোলিথিয়াসিস, ফর্মেশন অফ ইউরিনারি ক্যালিকুলি ইউজুয়ালি এনিওয়ের ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট। নেফ্রোলিথিয়াসিস, ফর্মেশন অফ স্টোন ইন দ্য কিডনিস। কিডনিতে হলে নেফ্রোলিথিয়াসিস, আর যে কোনো জায়গায় ইউরিনারি ট্র্যাক্টের হলে সেটাকে আমরা ইউরোলিথিয়াসিস বলি।
আর নেফ্রোলিথিয়াসিসটা জেনারেলি রেনাল প্যানঘাইমাতে হয়। When a stone occludes the ureter and holds the flow of urine, resulting ureter dilates causing hydroureter, মানে ওটা যেহেতু অক্লুড করে দিচ্ছে তাহলে হচ্ছে ইউরেটারগুলো যেখানটায় অক্লুড করছে তার উপর পোর্শন আর ইউরেটারটা ডাইলেট হয়ে যাবে, সেটাকে আমরা হাইড্রোইউরেটার বলি। If the obstruction is not resolved, urinary stasis result in infection, impairment of renal function on the side of the blockage causing hydronephrosis and irreversible renal damage will occur. Causes की diet high in calcium, vitamin D, protein and high purine foods, dehydration, obstruction and urinary stasis, UTI, prolonged catheterization and immobilization, hypercalcemia and hyperparathyroidism, elevated uric acid level in gout, এগুলো হচ্ছে রেনাল ক্যালিকিউলাইয়ের কজেস হতে পারে। এরপর হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস কি, রেনাল কলিক খুব ইম্পর্টেন্ট, cardinal and early sign which originate in the lumbar region and radiates around the side and down to testicle in male and to the bladder in women. Uretary colic কি, which radiate toward the genitalia and thigh, মানে রেনাল যদি আমাদের কিডনিতে হয় সেক্ষেত্রে আমাদের রেনাল কলিক হবে, যেটা হচ্ছে লাম্বার রিজিয়নে অরিজিনেট হয় দিয়ে সাইড বরাবর হচ্ছে রেডিয়েট করে ডাউন টু দ্য টেস্টিকালস টু দ্য ব্ল্যাডার অ্যান্ড টু দ্য ব্ল্যাডার ইন কেস অফ উইমেন। আর ইউরেটারি কলিক মানে ইউরেটারে যদি ক্যালিকুলাই হয় সেক্ষেত্রে ইউরেটারি কলিক হবে উইচ রেডিয়েট টুয়ার্ড দ্য জেনিটালিয়া অ্যান্ড দ্য থাইস। আর শার্প সিভিয়ার পেন, এটা হচ্ছে সাডেন অনসেট একটা সিভিয়ার শার্প পেন আমরা দেখতে পাই renal calliculaite. Nausea, vomiting, pallor and diaphoresis during episode of acute pain, gross hematuria होते पारे, urinary frequency, sign of UIT such as temperature elevation, UTI মানে urinary tract infectionেরও সাইন থাকতে পারে। নার্সিং কেয়ার, মনিটর ভাইটাল সাইন স্পেশালি টেম্পারেচার ফর সাইন অফ ইনফেকশন, মনিটর ইনটেক আউটপুট চার্জ, এনকারেজ ফ্লুইড ইনটেক আপ টু 3000 ml per day, যাতে করে হচ্ছে ফ্যাসিলিটেট দ্য প্যাসেজ অফ স্টোন থ্রু ইউরিনেশন, ইট অলসো প্রিভেন্ট ইনফেকশন। Provide warm bath and heat to the flank area. Massage therapy should avoid. Instruct the client about the diet restriction. It is depend on the type of stone. ঠিক আছে, ইনিশিয়াল জেনারেল নার্সিং কেয়ার। এরপর হচ্ছে টাইপ অফ রেনাল স্টোনস, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেট স্টোন, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা মোস্ট কমন টাইপ অফ রেনাল স্টোন, অ্যাবাউট 80% হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট স্টোন থাকে। এরকমই কোয়েশ্চেন আছে যে কোনটা মোস্ট কমন টাইপ অফ স্টোন, ব্যাস ক্যালসিয়াম অক্সালেট, আর সেরকম এখান থেকে কোয়েশ্চেন খুব একটা আসে না। ক্যালসিয়াম ফসফেট মে অলসো ফর্ম স্টোন, অ্যালকালাইন স্টোন, কজ হচ্ছে হাই ক্যালসিয়াম ডায়েট, হাইপার প্যারাথাইরয়েডিজম, ইউরিন কালারটা ব্ল্যাক অর ডার্ক ব্রাউন অ্যান্ড ডিক্রিজ পিএইচ অফ ইউরিন। Specific measure intake of oxalate containing food such as peanut, chocolate, almond and peanut. তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন, যেটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন টাইপ অফ স্টোন, অ্যাবাউট 10%। কজ হচ্ছে হাই পিউরিন ডায়েট সাচ এস রেড মিটস, ওয়াইনস অ্যান্ড ফিশ, এক্সেসিভ প্রোটিন অ্যান্ড গাউট ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ইউরিন কালারটা এখানে ইয়েলো আর রেডিশ ব্রাউন দেখতে পাই, অ্যাসিডিক ইউরিন। স্পেসিফিক মেজার, পেশেন্ট নিড টু টেক লো পিউরিন ডায়েট, এখানেও লো পিউরিন ডায়েট পেশেন্টকে বলতে হবে। তারপর হচ্ছে স্ট্রুভাইড স্টোন, ইট অকার্স ডিউ টু লং টাইম ইউরিনারি ইনফেকশন, ইউটিআই। তাহলে ইউটিআই এর জন্য কোন স্টোনটা হয়, দ্যাট ইজ দ্য স্ট্রুভাইড স্টোনস, এটাও একটু মনে রাখতে হবে। ইট ইজ অলসো নোন অ্যাজ ইনফেকশিয়াস রেনাল স্টোন, ইনফেকশিয়াস রেনাল স্টোন বলে। দিস টাইপ অফ স্টোন গ্রোজ র্যাপিডলি অ্যান্ড ফর্মিং স্ট্যাগহর্ন ক্যালকুলাস, আর এটা হচ্ছে স্ট্যাগহর্ন ক্যালকুলাস করে। তাহলে এই তিনটে পয়েন্ট এখানে মনে রাখতে হবে। ইউরিন কালার ডার্টি হোয়াইট। এরপর হচ্ছে সিস্টিন স্টোনস, যেটা হচ্ছে ইজ আ প্রোটিন, অ্যাবাউট 2% চান্স রেয়ারলি হয়। স্পেসিফিক মেজার, পেশেন্ট নিড টু অ্যাভয়েড মিল্ক, মিট, এগ অ্যান্ড চিজ, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রিটমেন্ট অফ ইউরোলিথিয়াসিস, সিস্টোস্কোপি ফর স্টোন ইন লোয়ার ইউরেটার অ্যান্ড ব্লাডার, এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি। এই প্রসিডিউরটা একটু ইম্পর্টেন্ট, মানে হচ্ছে ইট ইজ আ নন ইনভেসিভ মেথড ইন উইচ আল্ট্রাসনিক ওয়েভস আর ইউজ টু ক্রাশ দ্য স্টোন ইন্টু পিসেস অ্যান্ড ইট এক্সক্রিটেড ভায়া ইউরিন। Fluoroscopy is helping to visualize the stone. Before procedure, the patient should keep NPO for 8 hours. After procedure, increase the fluid intake for excretion of stone pieces by urine. মানে এটা হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভস দিয়ে হচ্ছে স্টোনটাকে হচ্ছে ক্রাশ করে দেওয়া হয়, ঠিক আছে, দিয়ে ক্রাশ করে সেটা হচ্ছে ইউরিন দিয়ে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য প্রসিডিওর পরে লট অফ ওয়াটার ইনটেক হচ্ছে বা ফ্লুইড ইনটেক পেশেন্টকে বলা হয় করতে, যাতে করে ইউরিনটা থ্রু দিয়ে স্টোনটা বেরিয়ে আসে। মনিটর ফর হেমাজুরিয়া,
এরপর হচ্ছে পারকিউটেনিয়াস লিথোট্রিপসি। ইট ইজ অ্যান ইনভেসিভ মেথড ইন উইচ procedure doing under fluoroscopy guidance, guide wire is inserted and ultrasonic waves are delivered to break the stone. It is used for ureter, bladder and kidney stone. এটা হচ্ছে ইনভেসিভ মেথড পারকিউটেনিয়াস। আর এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভটা হচ্ছে নন ইনভেসিভ মেথড। এরপর আমরা আসছি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হেমোডায়ালাইসিস আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস নিয়ে, ঠিক আছে। কারণ রেনালের ক্ষেত্রে ডিজিজটাও কিছু কিছু ডিজিজ যেগুলো বললাম যেগুলো তাও ইম্পর্ট্যান্ট, যেগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট বললাম সেগুলোই পড়লে হবে। বাকি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট রেনালে হচ্ছে হেমোডায়ালাইসিস আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যেটার থেকে অনেক কোয়েশ্চেন্স আসতে পারে, ঠিক আছে। Hemodialysis is the process of cleaning the client's blood, in which filtering or diffusing the client's waste product of blood from one compartment to another through a semi-permeable membrane. Indication of dialysis key when GFR reached 10 to 15 ml per hour or 80% loss of kidney function. মানে যখন GFRটা 10 to 15 ml per hour হয়ে গেছে, মানে এতটা কমে গেছে, অনেকটা কমে গেছে, অথবা 80% হচ্ছে কিডনিস ফাংশনটা হচ্ছে লস হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা হেমোডায়ালাইসিস করে থাকি। দেন হচ্ছে ফাংশন অফ হেমোডায়ালাইসিস, রিমুভ দ্য বাই প্রোডাক্টস অফ প্রোটিন মেটাবলিজম সাচ এস ইউরিয়া, ক্রিয়েটিনিন অ্যান্ড ইউরিক অ্যাসিড ফ্রম দ্য ব্লাড। মানে যেসব ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকে সেগুলো ব্লাড থেকে হচ্ছে রিমুভ করে। ক্লিনজেস দ্য ব্লাড অ্যান্ড রিমুভ দ্য অ্যাকামুলেটেড ওয়েস্ট প্রোডাক্ট, রিমুভ এক্সেস অ্যাকামুলেটেড বডি ফ্লুইডস, মেনটেন অর রিস্টোর দ্য বাফার সিস্টেম অফ দ্য বডি। বাফার সিস্টেমটা মেনটেন করতেও হেল্প করে। কারেক্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেস ইন দ্য বডি। Principle of hemodialysis key, the movement of substances of waste products occur from the blood to the dialysate by the principle of osmosis, diffusion and ultrafiltration. Diffusion ta jano, it is the movement of particles from an area of higher concentration to an area of lower concentration. Eta kintu particles er movement hocche. Osmosis key, it is the movement of particles from an area of lower concentration to higher concentration through a permeable membrane. It is movement of fluid from an area to another due to artificial প্রেসার। এটা হচ্ছে আল্ট্রাফিল্ট্রেশন, ঠিক আছে। মানে আল্ট্রাফিল্ট্রেশনটা হচ্ছে সেমি পারমিয়েবল, যে ইট ইজ আল্ট্রাফিল্ট্রেশনটা হচ্ছে ইট ইজ দ্য মুভমেন্ট অফ ফ্লুইড ফ্রম অ্যান এরিয়া অফ টু অ্যানাদার ডিউ টু আর্টিফিশিয়াল প্রেসার দিয়ে ওটা করা হয়। অসমোসিসটা জেনারেলি এভাবে মনে রাখতে পারো যে হচ্ছে ওয়াটার মুভমেন্ট হয়, ওয়াটারটা তো যেখানে লো কনসেন্ট্রেশন সেখানে তো ওয়াটারটা বেশি থাকবে, তাহলে সেখান থেকে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশনের দিকে লো কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ হয়, ঠিক আছে। আর ডিফিউশনটা হচ্ছে এরিয়া অফ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন। আর আল্ট্রাফিল্ট্রেশনটা হচ্ছে একটা এক্সটার্নালি বা আর্টিফিশিয়ালি প্রেসার দেওয়া হয়, তারপরে হচ্ছে সেটা মুভমেন্টটা করা হয়। দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন অলসো অ্যালাউস for pass out from an area to another only small or selected particles such as urea, creatinine, uric acid and water molecules, ঠিক আছে। এটা মানে অনলি অ্যালাউ করে কিছু কিছু যে স্মল পার্টিকেলসগুলো সেগুলো পাস আউট হতে, যেমন ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ওয়াটার মলিকিউলস। প্রোটিন, ব্যাকটেরিয়া অ্যান্ড সাম ব্লাড সেলস আর টু লার্জ টু পাস থ্রু দ্য মেমব্রেন, ঠিক আছে। মেনলি তাহলে হেমোডায়ালাইসিসে কিন্তু আল্ট্রাফিল্ট্রেশনটা কাজে লাগানো হয়। এরপর আমরা আসছি নার্সিং কেয়ার। Monitor vital parameters before, during and after procedure, especially temperature. Client's temperature may elevate because of slight warming of blood from the dialysis machine. Assess for fluid volume deficit after dialysis. তাহলে এখানে টেম্পারেচারটা কিন্তু স্লাইট এলিভেট থাকতে পারে, স্লাইট ওয়ার্মিং থাকতে পারে, কারণ কি ওই যেহেতু ওয়ার্মিং হচ্ছে ডায়ালাইসিস মেশিনে, সেক্ষেত্রে তো এটা একটু মনে রাখতে হবে যে একটু যদি এলিভেট করে টেম্পারেচারটা সেটা কিন্তু অ্যাবনর্মাল কিছু নয়, ঠিক আছে। Assess for fluid volume deficit after dialysis. Wait the client before and after the dialysis to determine fluid loss. Very important. Monitor for bleeding. Heparin is added to the dialysis to prevent clots from forming in the dialyzer or the blood tubing, ঠিক আছে। হেপারিন ওই জন্য আগে অ্যাড করে দেওয়া হয়। Monitor for hypovolemia and shock during dialysis. Withhold antihypertensive medication before the procedure which can affect the blood pressure or result in hypotension.
তাহলে যে কোনো অ্যান্টি হাইপারটেনশন মেডিকেশন যদি চলছে সেটা কিন্তু উইথহোল্ড করে দিতে হবে বিফোর দ্য প্রসিডিওর। অ্যাসেস ফর হেমোডায়ালাইসিস টেম্পোরারি, ইট ইজ ইউজড টেম্পোরারি ফর আনটিল ফিস্টুলা অর গ্রাফট ম্যাচিওর। ঠিক আছে, টেম্পোরারিটা করা হয় যতক্ষণ না হচ্ছে ফিস্টুলা বা গ্রাফটা ম্যাচিওর হচ্ছে ততক্ষণ টেম্পোরারি। সাবক্লেভিয়ান ক্যাথেটার অর সিথ ইন সাবক্লেভিয়ান ভেন, মানে এগুলো হচ্ছে অ্যাক্সেস। ঠিক আছে, কি কি অ্যাক্সেস আমরা করতে পারি ফর হচ্ছে আমাদের হেমোডায়ালাইসিস। ঠিক আছে, ফিমোরাল আর ক্যাথেটার অর সিথ, যেটা হচ্ছে ফিমোরাল ভেনে করা হয়। পার্মানেন্টগুলো ইম্পর্ট্যান্ট, যেটা এক্সটার্নাল শান্ট করা হয় বিটুইন রেডিয়াল আর্টারি অ্যান্ড বেসিলিক ভেন। ইন্টারনাল আর্ট্রিওভেনাস এভি ফিস্টুলা, এভি ফিস্টুলাটা খুব কমনলি ইউজ করা হয় বিটুইন রেডিয়াল আর্টারি অ্যান্ড বেসিলিক ভেন। অ্যান্ড ইন্টারনাল আর্ট্রিওভেনাস গ্রাফটও ইউজ করা যেতে পারে বিটুইন ব্র্যাকিয়াল আর্টারি অ্যান্ড অ্যান্টিকিউবাইটাল ভেন। তাহলে এক্সটার্নাল শান্ট, এভি ফিস্টুলা আর হচ্ছে ইন্টারনাল আর্টেরিওভেনাস গ্রাফট। এরপর হচ্ছে নার্সিং কেয়ার, অ্যাসেস ইনসার্শন সাইট ফর হেমাটোমা, ব্লিডিং, ক্যাথেটার ডিসলজমেন্ট অ্যান্ড ইনফেকশন, মেনটেন অ্যান্ড অক্লুশন ড্রেসিং অ্যাট ক্যাথেটার ইনসার্শন সাইটে একটা অক্লুশন ড্রেসিং হচ্ছে করতে হবে। নেক্সট আমরা আসবো যে হচ্ছে যেগুলো পড়লাম যে অ্যাক্সেসগুলো, যেগুলো এখানে আবার লেখা আছে সাবক্লেভিয়ান ভেন ক্যাথেটার অর সিট, এটাতে হেপারিন দিতে হবে। ক্যাথেটার অলওয়েজ শুড বি ক্যাপড এক্সেপ্ট ফর ডায়ালাইসিস ট্রিটমেন্ট, কারণ কি না ক্যাপ করে রাখলে তখন ইনফেকশনের চান্স থাকতে পারে। ইউজ আপ টু 6 weeks, আফটার দ্যাট ইট শুড বি ডিসকার্ডেড। ফিমোরাল ভেন ক্যাথেটার assess the extremity for circulation, temperature and pulses, prevent pulling and disconnecting of the catheter when giving care. High risk of infection because proximity to the perineum. Meticulous skin care should be done. এখানে যেহেতু পেরিনিয়ামের পাশেই আছে ফিমোরাল ভেনটা, ওই জন্য হচ্ছে একটা হাই রিস্ক অফ ইনফেকশন থাকতে পারে। ওই জন্য প্রপার মেটিকুলাস স্কিন কেয়ার, মানে কেয়ারফুলি স্কিন কেয়ারটা ভালোভাবে করতে হবে। অ্যাড হেপারিন ইন টিউবিং টু প্রিভেন্ট ক্লট। দ্য ক্লায়েন্ট অন ফিমোরাল ভেন ক্যাথেটার শুড নট সিট up more than 45 degree or lean forward because the catheter may kink, displacement or occlude. আর ফিমোরাল ভেনে যদি ক্যাথেটার হয় তাহলে তাকে শুড নট সিট আপ, মানে একদম হাই ফাউলার পজিশনে মোর দেন 45 ডিগ্রি অর লিন ফরওয়ার্ড, এগুলো অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, বিকজ দ্য ক্যাথেটার মে কিঙ্ক, ডিসপ্লেসমেন্ট হতে পারে, অক্লুড করে দিতে পারে। এরপর হচ্ছে এক্সটার্নাল আর্ট্রিওভেনাস শান্ট, যেটা হচ্ছে এভি শান্ট, যেটা খুব ইম্পর্ট্যান্ট আর কি। ইন উইচ ক্যানুলা আর স্লাইটলি ইনসার্টেড ইন্টু অ্যান আর্টারি অ্যান্ড ভেন ইন দ্য ফোর আর্ম অর লেগ ইন আ ইউসেফ ফর এক্সটার্নাল ব্লাড পাথ। এই যে এভাবে করা হয়, সরি। Blood flows from the client's artery through the shunt into the vein to the dialysis machine, and after filtration, blood received from the dialysis into another port that attached to the fistula. ঠিক আছে, when dialysis complete, then cannulas are clamped. Complete হওয়ার পরে ক্যানুলাগুলো ক্ল্যাম্প করে দেওয়া। অ্যাডভান্টেজেস কি? ইমিডিয়েট আর্টারি, immediately after its creation, no venipuncture necessary. ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডিসকানেক্ট অর ডিসলজমেন্ট। আচ্ছা, এটা যেহেতু এক্সটার্নাল, এটা কিন্তু ওই টেম্পোরারি, তার জন্য ইমিডিয়েটলি ওটা হচ্ছে মানে কাজ করতে স্টার্ট করে। ঠিক আছে, যেহেতু বাইরের থেকে ওই এই জিনিসটা ক্রিয়েট করা হচ্ছে। ঠিক আছে, ওই জন্য হচ্ছে এটা টেম্পোরারি আর কি। টিচ দ্য ক্লায়েন্ট দ্যাট দ্য শান্ট এক্সট্রিমিটি শুড নট বি ইউজ ফর মনিটরিং বিপি, drawing blood, pacing IV lines or administering injection. Maintain sterile technique during procedure. Fluid may not be hard with an external AV shunt. ঠিক আছে, কখনোই কিন্তু ফ্লুইড হার্ড করা যাবে না এক্সটার্নাল AV shunt, ওগুলো কিন্তু সব ইন্টারনাল AV ফিস্টুলাতে হয়। ঠিক আছে, আমরা আবার পড়বো ফ্লুইড আর থ্রিলটা। ঠিক আছে, inform doctor if sign of hemorrhage, infection and clotting occurs. Initiate general nursing care. Internal AV fistula, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটাই মানে মোস্ট প্রেফার্ড আর কি। ইট ইজ মোস্ট কমনলি অ্যাক্সেস ইউজড ফর CKD পেশেন্ট। ইট ইজ ইউজড ফর লং টাইম। দ্য ফিস্টুলা ক্রিয়েটেড সার্জিক্যালি বাই অ্যানাস্টোমোসিস অফ আ লার্জ আর্টারি অ্যান্ড লার্জ ভেন ইন দ্য আর্ম। দিস ফিস্টুলা রিকোয়ার্ড টু বি ম্যাচিওর অ্যাবাউট 4 to 6 weeks, মানে 4 থেকে 6 সপ্তাহ লাগে এটাকে ম্যাচিওর হতে। তার আগে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না। 4 থেকে 6 সপ্তাহ পরেই আমরা একবার ম্যাচিওর হলে তারপরেই আমরা ইউজ করতে পারবো।
স্কুইজিং অফ আ বল এক্সারসাইজ হেল্প দ্য ফিস্টুলা টু ম্যাচিওর। ঠিক আছে, স্কুইজিং অফ আ বলটাকে স্কুইজ করতে বলা হয় পেশেন্টকে, যাতে করে ফিস্টুলাটা তাড়াতাড়ি ম্যাচিওর হয়। Till the maturation, another alternate access such as femoral catheter may be used. আর যতক্ষণ না ম্যাচুরেশন হচ্ছে ততক্ষণ অন্য একটা অ্যাক্সেস ইউজ করা যেতে পারে, যেমন হচ্ছে ফিমোরাল ক্যাথেটার। অ্যাডভান্টেজেস কি? লো রিস্ক অফ ইনফেকশন, ব্লিডিং অ্যান্ড কটিং ডিউ টু ইন্টারনাল সেট আপ। ঠিক আছে, ইন্টারনাল সেট আপ আছে বলে এটার ইনফেকশনের রেটটা, ব্লিডিং, ক্লটিং এগুলো সব লো হবে। ডিসঅ্যাডভান্টেজ কি? উই ক্যান নট ইউজ ইট ইমিডিয়েটলি কিন্তু ইউজ করা যাবে না, ম্যাচিওর হওয়ার পরে ইউজ করতে হবে। Infiltration during dialysis and causing hematomas, chances of heart failure due to increased blood flow into the venous system. Arterial steal syndrome, very important, can develop in a client with internal arteriovenous fistula. In this complication, too much blood is diverted to the vein and arterial perfusion to the hand is compromised. মানে এখানে কি হয় যে আর্টারির থেকে হচ্ছে ব্লাড ফ্লোটা ভেনে চলে যায়। ঠিক আছে, মানে স্টিল মানে কি? চুরি করে নেওয়া। ঠিক আছে, আর্টারির থেকে ব্লাডটা চুরি করে ভেন সেটা নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, মানে এটা হচ্ছে ক্লায়েন্টে ডেভেলপ হয় উইদিন ইন্টারনাল আর্টিওভেনাস ফিস্চুলা। আর এই কমপ্লিকেশনটাতে কি হয়? টু মাচ ব্লাড ইজ ডাইভার্টেড টু দ্য ভেন অ্যান্ড আর্টিরিয়াল পারফিউশন টু দ্য হ্যান্ড ইজ কম্প্রোমাইজড। আর হ্যান্ডের আর্টিরিয়াল পারফিউশনটা কম্প্রোমাইজ হয়ে যায়। অসকাল্টেড ফর ব্রুইট অ্যান্ড পালপেট ফর থ্রিল। আর ব্রুইটের জন্য অসকাল্টেট করতে হবে আর পালপেট করতে হবে থ্রিলের জন্য। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা পেটেন্ট আছে, এভি ফিস্চুলাটা পেটেন্ট আছে বা ম্যাচিওর হয়ে গেছে। তো আমরা কিভাবে বুঝবো? না, ব্রুইটের জন্য অসকাল্টেট করতে হবে আর পালপেট ফর থ্রিল। এটা কিন্তু মনে রাখতে হবে, ভুলালে চলবে না। তাহলে এবি মনে রাখতে পারো আর পিটি। ঠিক আছে, অসকাল্টেড ফর ব্রুইট অ্যান্ড পালপেট ফর থ্রিল, এটা খুব ভুলে যায়, তাহলে এটা মনে রাখতে হবে। ইন্টারনাল এভি গ্রাফট যেটা, ইট ইজ ইউজ ফর ক্রনিক ডায়ালাইসিস আর আর্টিফিশিয়াল গ্রাফট করা হয়। আর বোভিন or cow carotid artery is used to create an artificial vein for blood flow. The process involves an anastomosis of an artery to a vein using an artificial graft. The graft can be used 2 weeks after insertion. Complication: clotting, aneurysm and infection. Advantages হচ্ছে low risk of infection, clotting and bleeding because graft is internal and the graft allows freedom of movements. Disadvantages ki we cannot use it immediately. Risk of infiltration causing hematomas formation, arterial steal syndrome, heart failure, এগুলো ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে নার্সিং কেয়ার ফর অ্যান এভি ফিস্চুলা অ্যান্ড গ্রাফট। এক্সপ্লেন টু দ্য ক্লায়েন্ট দ্যাট দ্য শান্ট এক্সট্রিমিটি শুড নট বি ইউজড ফর মনিটরিং বিপি, ড্রয়িং ব্লাড, প্লেসিং আইভি লাইন্স অর অ্যাডমিনিস্টারিং ইনজেকশন। যে হাতে কিন্তু করা হয়েছে সেই হাতে কখনোই বিপি আমরা মনিটর করব না, ব্লাড ড্র করব না, আইভি লাইন কিছু লাগাবো না, কোনো ইনজেকশনও দেবো না। ঠিক আছে, এক্সপ্লেন টু দ্য ক্লায়েন্ট ডু হ্যান্ড ফ্লেক্সিং এক্সারসাইজেস সাচ এজ স্কুইজিং অফ ব্লাড টু প্রমোট গ্রাফট ম্যাচুরিটি, অলরেডি পড়লাম। নোট দ্য টেম্পারেচার অ্যান্ড ক্যাপিলারি refill of the extremity. Palpate pulses below the graft for impairment of circulation and swelling. Monitor and assess for clotting and infection. It is most common complication. ঠিক আছে, clotting, infection এগুলোর জন্য মনিটর করতে হবে। Monitor for infection, check the patency of the tube and palpate for a thrill or auscultate for a bruit. Over the fistular graft, notify if a thrill or bruit is absent. এটাই সব থেকে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে হেমোডায়ালিসিস থেকে যদি কোয়েশ্চেন আসে এই থ্রিল আর ব্রুইট নিয়ে আসার চান্সটা বেশি আছে। ঠিক আছে, অসকাল্টেড ফর আ ব্রুইট অ্যান্ড পালপেট ফর থ্রিল মে নট বি হার্ড উইথ এভি শান্ট। এভি শান্টে কিন্তু এটা দেখতে পাওয়া যাবে না, শুধু ইন্টারনাল এভি ফিস্চুলাতেই কিন্তু এটা দেখতে পাওয়া যাবে। কমপ্লিকেশন অফ ডায়ালাইসিস, এয়ার এম্বলিজম, ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম হতে পারে, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেস, এনসেফালোপ্যাথি, হাইপোগ্লাইসেমিয়া, হেমারেজ, হেপাটাইটিস, হাইপোটেনশন, সেপসিস অ্যান্ড শক। Dialysis machine tubing first should be flushed with heparin solution to prevent clotting of the blood in the circuit. After dialysis should be taken patient weight to calculate fluid loss. The patient should void before insertion of the catheter for peritoneal dialysis to prevent injury to the bladder. এটা peritoneal dialysis আবার পড়বো। During hemodialysis if air embolism occurs then stop hemodialysis. ঠিক আছে, যদি air embolism হয়ে যায় তাহলে সেই মোমেন্টে স্টপ করে দিতে হবে, ফার্স্ট প্রায়োরিটি।
ঠিক আছে, প্রথম প্রায়োরিটিতে হচ্ছে যদি হয়ে গেছে এম্বলিজম তাহলে স্টপ করে দাও হেমোডায়ালিসিস। দেন টার্ন দ্য ক্লায়েন্ট অন দ্য লেফট সাইড উইথ হেড ডাউন অর টেন্ডার লিভার পজিশন। মানে যে কোনো যদি এয়ার এম্বলিজম যে কোনো রিজনে হয়েছে তাহলে এটাই কিন্তু পেশেন্টের পজিশন হয়। লেফট সাইড দেওয়া হয়, লেফট লেটার পজিশন, আর হেডটা ডাউন করে, মানে হচ্ছে টেন্ডার লিনবার্গ পজিশন হচ্ছে দেওয়া হয়। বিকজ দিস পজিশন অ্যালাউজ ট্যাপিং অফ দ্য এয়ার ইন্টু দ্য রাইট atrium of the heart, then administer oxygen. Disequilibrium syndrome, it occurs due to dialysis, which is due to rapid change of fluid solutes are removed from the blood faster than from the CSF and brain, so that fluid is pulled into the brain causing cerebral edema. মানে ডিসইকুইলিব্রিয়াম সিন্ড্রোমটা কেন হয়, কারণ কি এই যে সলিউটের র্যাপিড চেঞ্জেস হচ্ছে, যেহেতু রিমুভ হয়ে যাচ্ছে ব্লাড থেকে, অনেক একটা ফাস্টলি যদি রিমুভ করা হয়, ঠিক আছে, একটা টাইম আমাদেরকে ওই পার্টিকুলার টাইম ধরে আর কি ওই ডিউরেশনটা মেনটেন করে রিমুভ করতে হয়। খুব তার থেকে জলদি রিমুভ করা চলে না। যদি জলদি রিমুভ করে দিই তাহলে কী হয়, ফার্স্টলি হচ্ছে সলিউটগুলো রিমুভ হয়ে যায় দেন ফ্রম দ্য CSF অ্যান্ড ব্রেন। তাহলে কি হয় না, ফ্লুইডগুলোর চান্সেস থাকে যে ব্রেনে হচ্ছে ওরা চলে যায়, দিয়ে সেরিব্রাল ইডিমা করে। ঠিক আছে, ফ্লুইডটা ব্রেনে চলে গিয়ে সেরিব্রাল ইডিমা করে। এরপর আমরা আসবো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। উই নো দ্যাট পেরিটোনিয়াম অ্যাক্ট অ্যাজ ডায়ালাইজিং মেমব্রেন অর অ্যাজ সেমি পারমিয়েবল মেমব্রেন টু অ্যাচিভ ডায়ালাইসিস। ঠিক আছে, এখানে পেরিটোনিয়ামটাই অ্যাক্ট করছে একটা ডায়ালাইজিং মেমব্রেন হিসেবে বা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে ডায়ালাইসিসের জন্য। দ্য পেরিটোনিয়াল ডায়ালাইসিস ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ অসমোসিস, ডিফিউশন, আল্ট্রাফিল্ট্রেশন। সেম মোস্ট কমন কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে পেরিটোনাইটিস, ভেরি ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস ambulatory peritoneal dialysis, CAPD, is commonly লাইনটাকে কমপ্লিট করা নেই। ঠিক আছে, বাদ দাও। আর সিলিকোনাইজড রাবার ক্যাথেটার ইজ সার্জিক্যালি ইনসার্টেড ইন্টু দ্য ক্লায়েন্টস পেরিটোনিয়াল ক্যাভিটি। লোকেশন ফর ক্যাথেটার ইনসার্শন কোথায় করা হয়? কমনলি ইউজড ইনসার্শন সাইট ইজ অ্যাট 3 to 5 সেন্টিমিটার বিলো দ্য আম্বেলিকাস। ঠিক আছে, এটা মনে রাখতে পেরেছি, 3 to 5 সেন্টিমিটার বিলো দ্য আম্বেলিকাস হচ্ছে লোকেশন ফর ক্যাথেটার ইনসার্শন, বিকজ দিস এরিয়া রিলেটিভলি অ্যাভাস্কুলার অ্যান্ড লেস ফেশিয়াল রেজিস্ট্যান্স। ডায়ালাইজেড সলিউশন ইজ স্টেরাইল উইথ হাইপারটনিসিটি। Medicine may be added in dialysis solution, such as if infection is present, then antibiotics, and if client is on diabetes mellitus, then insulin may add in the solution. এই সলিউশনটাতে কিন্তু আমরা মেডিসিনও অ্যাড করতে পারি। হেপারিন অলসো অ্যাডেড ইন ডায়ালাইসিস সলিউশন টু প্রিভেন্ট ক্লটিং অফ দ্য ক্যাথেটার। পেরিটোনিয়াল ডায়ালাইসিস ইনফিউশন। Fill dialysis solution 1 to 2 liter infused into the peritoneal cavity is called as fill. Dwell ki the amount of time that the solution remains in the peritoneal cavity, usually 20 to 30 minutes to 8 hours. It depends on the type of solution. তাহলে ডুয়েল টাইমটা কি না, কতক্ষণ হচ্ছে ওই সলিউশনটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে থাকছে সেটা হচ্ছে তার ডুয়েল টাইম। এটা হচ্ছে একটা ডক্টর মানে যেই হিসেবে আর কি সলিউশন যেরকম আছে সেই হিসেবে প্রেসক্রাইব করে যে এতটা এটা ডুয়েল টাইমটা হতে হবে, আর সেটাই হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এত টাইম ধরেই হচ্ছে রাখতে হবে, তার বেশি বা কম কিন্তু নয়। এরপর আসছে ড্রেন অর আউটফ্লো। ফ্লুইড ড্রেনস আউট ফ্রম দ্য বডি বাই গ্র্যাভিটি ইন দ্য ড্রেনেজ ব্যাগ। নার্সিং কেয়ার কি মনিটর ভাইটাল প্যারামিটার্স অ্যান্ড রেকর্ড ওয়েট বিফোর অ্যান্ড আফটার। ভয়েড বিফোর স্টার্টিং দ্য প্রসিডিওর। এখানে কিন্তু অবশ্যই পেশেন্টকে ভয়েড করাতে হবে বিফোর স্টার্টিং দ্য প্রসিডিওর, তাছাড়া কিন্তু একটা ইনজুরি হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, ভিতরে অর্গানগুলো ইনজুরি হয়ে যাওয়ার চান্স থাকে। অ্যাসেস ফর হাইপোটেনশন অ্যান্ড পালমোনারি ইডিমা, ড্রেসিং অর ইনসার্শন সাইট ফর ওয়েটনেস অ্যান্ড ব্লিডিং। Do not allow dwell time to extend beyond the doctor's prescription, because this may increase the risk of hyperglycemia. ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। Turn the client from side to side if outflow is slow to start. যদি আউটফ্লোটা স্লো হয় বা হচ্ছে ধরো আসছে না কোনো টাইমে, তখন হচ্ছে পেশেন্টকে সাইড টু সাইড একবার টার্ন করে দেখতে হবে যে কোনো অবস্ট্রাকশন যদি আছে, সেই জন্য আমরা একবার পেশেন্টকে টার্ন করি। অ্যান আউটফ্লো গ্রেটার দ্যান ইনফ্লো শুড বি রিপোর্টেড টু দ্য ডক্টর। আর ইনফ্লো যতটা দেওয়া হচ্ছে তার থেকে বেশি যদি আউটফ্লোটা আসে, তার মানে ধরতে হবে যে কিছু প্রবলেম আছে, মেবি ব্লিডিং হতে পারে বা অন্য কারণেও হতে পারে, অন্য ফ্লুইড আরও বেশি চলে আসছে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডক্টরকে ইনফর্ম করব। মনিটর আউটফ্লো কালার অ্যান্ড ক্ল্যারিটি। কমপ্লিকেশন অফ পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনাইটিস মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে পেরিটোনাইটিস।
abdominal pain, abnormal outflow, insufficient outflow, leakage around the catheter site. Also remember, monitor sign of peritonitis such as fever, nausea and vomiting, cloudy outflow, early sign of peritonitis. পেরিটোনাইটিস হলো একটা ক্লাউডি আউটফ্লো আমরা দেখতে পাবো। রিবাউন্ড অ্যাবডোমিনাল টেন্ডারনেস, ভেরি ইম্পর্টেন্ট সাইন। অ্যান্ড অ্যাবডোমিনাল পেন, যদি পেরিটোনাইটিস হয় রিবাউন্ড একটা অ্যাবডোমিনাল টেন্ডারনেস আমরা দেখতে পাবো, আর অ্যাবডোমিনাল পেনও দেখতে পাবো। অনেক সময় ক্লিনিক্যাল টাইপের কোয়েশ্চেনগুলোতে এরকম সিমটমগুলো লিখে দেওয়া হয় যে এরকম পেরিটোনাল ডায়ালাইসিস চলছে, তারপরে এই সিমটমগুলো দেখা যাচ্ছে, রিবাউন্ড অ্যাবডোমিনাল টেন্ডারনেস, অ্যাবডোমিনাল পেন হচ্ছে, তার মানে আমাদেরকে কী ধরতে হবে, পেশেন্টটা মেবি পেরিটোনাইটিস কমপ্লিকেশনে মানে কমপ্লিকেশনটা পেশেন্টের হয়ে গেছে, ঠিক আছে। লুক ফর অ্যাবনর্মাল আউটফ্লো ইন পেরিটোনিয়াল ডায়ালাইসিস, ব্লাডি আউটফ্লো যদি হয় আফটার ফিউ এক্সচেঞ্জেস ইন্ডিকেট ভাস্কুলার কমপ্লিকেশন, ব্রাউন আউটফ্লো ইন্ডিকেট বাওয়াল পারফোরেশন, ইউরিন কালার্ড আউটফ্লো ইন্ডিকেট ব্লাডার পারফোরেশন, ক্লাউডি আউটফ্লো ইন্ডিকেট পেরিটোনাইটিস। Continuous renal replacement therapy CRT provide continuous ultrafiltration of extracellular fluid and clearance of urinary toxin over a period of 8 to 24 hours. Most common complication of hemodialysis is hypotension and peritoneal dialysis is peritonitis. এটা কিন্তু মনে রাখবে যে হেমোডায়ালিসিসের মোস্ট কমন কমপ্লিকেশন কি, হাইপোটেনশন, আর পেরিটোনাল ডায়ালিসিসের মোস্ট কমন কমপ্লিকেশন কি, পেরিটোনাইটিস, ঠিক আছে। আর এই আউটফ্লো কালারগুলো একটু মনে রাখতে পারলে রাখবে, মানে মেনলি এই ব্লাডি আউটফ্লোটা আর হচ্ছে ক্লাউডি আউটফ্লো হলে পেরিটোনাইটিস হয়, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। এরপর হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। হিউম্যান কিডনি ফর্ম আ কম্প্যাটিবল ডোনার ইজ ইমপ্লান্টেড ইনটু আ রেসিপিয়েন্ট, ঠিক আছে। একটা হচ্ছে কম্প্যাটিবল ডোনার থেকে হচ্ছে কিডনিটা নিয়ে হচ্ছে ইমপ্ল্যান্ট করা হয় রেসিপিয়েন্টে। ইট ইজ পারফর্ম ইন আ পেশেন্ট উইথ ইররিভার্সিবল কিডনি ফেলিয়ার, যাদের হয় তাদের ক্ষেত্রে করা যেতে পারে। দেয়ার আর টু টাইপ অফ ডোনার্স, লিভিং রিলেটেড ডোনার্স আর ক্যাডাভার ডোনার্স। লিভিং ডোনার্স মানে কি, এনিওয়ান হু মিট দ্য ক্রাইটেরিয়া ফর ডোনেশন অ্যাজ পার গাইডলাইন্স। ক্যাডাভার ডোনার কি, মানে ফ্রম ব্রেন ডেড পেশেন্ট অর আফটার এমআই ডেড পেশেন্ট অ্যাজ পার গাইডলাইন, মানে হচ্ছে যে পেশেন্টগুলো ব্রেন ডেড হয়ে গেছে বা হচ্ছে আফটার এমআই ডেড হয়ে গেছে, সেই পেশেন্টগুলো ক্ষেত্রে আমরা ওদের কাছ থেকে কিডনিটা নিয়ে হচ্ছে ইমপ্ল্যান্ট করতে পারি রেসিপিয়েন্টে, সেটাকে ক্যাডাভার ডোনার বলা হয়। এরপর আসছি ক্রাইটেরিয়া ফর কিডনি ট্রান্সপ্লান্টেশন। এজ হচ্ছে বিটুইন 15 to 55 ইয়ার্স। ডোনার শুড নট হ্যাভ কিডনি রিলেটেড ইলনেস। ব্লাড গ্রুপ অ্যান্ড দ্য টিস্যু অফ দ্য ডোনার অ্যান্ড দ্য রেসিপিয়েন্ট শুড ম্যাচ, ঠিক আছে। ডোনার শুড নট হ্যাভ হাই ব্লাড প্রেশার অ্যান্ড ডায়াবেটিস। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন HLA test should be done for tissue compatibility. ইন্ডিকেশন ফর কিডনি ট্রান্সপ্লান্টেশন ESKD মানে এন্ড স্টেজ কিডনি ডিজিজ বা হচ্ছে GFR যদি লেস দ্যান 15 ml/hour হয়। প্রি অপারেটিভ নার্সিং কেয়ার টেক ইনফর্ম কনসেন্ট ইনক্লুডিং কনসিকুয়েন্স অ্যান্ড কমপ্লিকেশন অফ দ্য সার্জারি, ভেরিফাই হিস্ট্রো compatibility test of donors such as blood group and HLA test, administer immunosuppressive medication to the recipient for 2 days before procedure. Hemodialysis should be done 24 hours before transplantation and verify it, ঠিক আছে। আর হেমোডায়ালাইসিসটা করতে হবে 24 আওয়ার্স বিফোর ট্রান্সপ্লান্টেশনে। এরপর হচ্ছে অ্যাসেস রেনাল ফাংশন অ্যান্ড মেনটেন স্ট্রিক্ট অ্যাসেপ্টিক টেকনিক। পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার কি, ইউরিন আউটপুট বিগিনস ইমিডিয়েটলি ইফ ডোনার ওয়াজ লিভিং ডোনার অ্যান্ড ইট মে ডিলেড ফর ফিউ ডেজ উইথ দ্য ক্যাডাভার ডোনার, মানে লিভিং ডোনার যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি আমরা ইউরিন আউটপুট দেখতে পাবো, বাট ক্যাডাভার ডোনার ক্ষেত্রে কিন্তু কিছুদিন লাগবে ইউরিন আউটপুটটা দেখতে গেলে। মনিটর স্ট্রিক্টলি অল ভাইটাল প্যারামিটার্স স্পেশালি টেম্পারেচার অ্যান্ড মেজার ডেলি ওয়েট। মনিটর ইউরিন আউটপুট আওয়ারলি, ইফ ইউরিন আউটপুট লেস দ্যান 100 ml/hour দেন রিপোর্ট ইমিডিয়েটলি, মানে অ্যানিউরিয়া হয়ে গেলে রিপোর্ট করতে হবে। মনিটর বার্ন অ্যান্ড সিরাম ক্রিয়েটিনিন লেভেল। নিউ কিডনি ইজ প্লেসড at lower abdominal in the iliac fossa retroperitoneally. Initial position of the client is supine after initial period placed in semifowler to promote gas exchange, turning from back to the non-operative side, ঠিক আছে। ইনিশিয়ালি পজিশনটা হচ্ছে সুপাইন দেওয়া হয়, তারপর হচ্ছে সেমিফাউলার দেওয়া হয় যাতে করে গ্যাসেস এক্সচেঞ্জটা রেসপিরেশনটা প্রপার হয়, টার্নিং ফ্রম ব্যাক টু দ্য নন অপারেটিভ সাইট। ইউরিন কালার ইনিশিয়ালি ইজ পিঙ্ক অ্যান্ড ব্লাডি বাট লেটার রিটার্নস টু নর্মাল উইদিন 1 week। প্রথমে পিঙ্ক বা ব্লাডি হতে পারে, দিয়ে 1 week পরে আমরা নর্মাল পাবো। ইনফর্ম টু দ্য ডক্টর ইফ গ্রস হেমাচুরিয়া অ্যান্ড ক্লটস আর নোটেড। যদি অনেক বেশি হেমাচুরি হচ্ছে, ব্লাড ইন দ্য ইউরিন বা ক্লট দেখতে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডক্টরকে ইনফর্ম করব। অ্যাসেস ফর ইনফেকশন। ইনফেকশন ইজ দ্য প্রাইমারি কজ অফ ডেথ ইন ফার্স্ট ইয়ার আফটার ট্রান্সপ্লান্ট।
অবশ্যই ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনফেকশনটা অ্যাসেস করা, ঠিক আছে। কারণ কি ইনফেকশন ইজ দ্য প্রাইমারি কজ অফ ডেথ ইন ফার্স্ট ইয়ার আফটার ট্রান্সপ্ল্যান্ট। প্রথম বছরে ডেথ হওয়ার মেন কারণ কি হচ্ছে না ইনফেকশন, ঠিক আছে। মেনটেন স্ট্রিক্ট অ্যাসেপ্টিক ওয়েন উন্ড কেয়ার, একদম স্ট্রিক্টলি অ্যাসেপ্টিক কন্ডিশনে উন্ড কেয়ার করতে হবে। মোস্ট রিলায়েবল ইন্ডিকেটর অফ রিজেকশন ডিক্রিজ অর অ্যাবসেন্স অফ ইউরিন আউটপুট। আর সব থেকে রিলায়েবল ইন্ডিকেটর কি, মানে কি দেখে বুঝবো যে কিডনিটা হচ্ছে রিজেক্ট হয়ে গেছে নাকি ডিক্রিজ অর অ্যাবসেন্স অফ ইউরিন আউটপুট, যদি ইউরিন আউটপুটটা ডিক্রিজ থাকে বা অ্যাবসেন্ট হয়ে যায়। এরপর কিডনি আর গ্রাফট রিজেকশনের তিনটে রিজেকশনের টাইপ থাকতে পারে। একটা হচ্ছে হাইপার অ্যাকিউট রিজেকশন, একটা হচ্ছে অ্যাকিউট রিজেকশন, আর একটা হচ্ছে ক্রনিক রিজেকশন। হাইপার অ্যাকিউট রিজেকশনটা হচ্ছে অকার্স অ্যাট দ্য টাইম অফ অ্যানাস্টোমোসিস অর উইদিন মিনিটস টু ফার্স্ট আওয়ার, মানে একদম প্রথমে। হাইপার অ্যাকিউট মানে একদম সাডেনলি হচ্ছে, ঠিক আছে, উইদিন মিনিটস বা ফার্স্ট আওয়ারেই হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু একটু মনে রাখবে ডেফিনেশনগুলো। কজেস ডিউ টু প্রি এক্সিস্টিং অ্যান্টিবডিজ, ইট ইজ টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, এটা কিন্তু টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। ইন্টারভেনশন রিমুভ দ্য রিজেক্টেড কিডনি। মোস্ট অ্যাকিউট রিজেকশন কি মোস্ট কমন টাইপ উইদিন 6 weeks to months পোস্ট অপারেটিভলি। কজ হচ্ছে টি সেল মিডিয়েটেড টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। অ্যাকিউট রিজেকশনটা হচ্ছে উইদিন 6 weeks-এর মধ্যে হয়, ঠিক আছে। 6 weeks to monthsও হতে পারে। কজেসটা হচ্ছে টি সেল মিডিয়েটেড টাইপ 4, এখানে কিন্তু টাইপ 4। ইন্টারভেনশন হচ্ছে ইনক্রিজ ডোজ অফ স্টেরয়েডস অ্যান্ড মোনোক্লোনাল অ্যান্টিবডিজ রিট্রান্সপ্লান্টেশন ইফ নেসেসারি। টাইপ 4টা এমনিতে একটু ডিলেড রিয়াকশন বলা হয় টাইপ 4 হাইপার সেন্সিটিভিটিটা, তার জন্য এখানে একটু যেহেতু ডিলেড হচ্ছে, হাইপার অ্যাকিউটে একদম উইদিন মিনিটস টু আওয়ারের মধ্যে হয়ে যাচ্ছে না, আর অ্যাকিউটটা একটু ডিলেড হচ্ছে, ওই জন্য এটা টাইপ 4 হবে। ক্রনিক রিজেকশন কি অকার স্লোলি মান্থস টু ইয়ার্স, এটা অনেক দিন টাইম লাগে। টি সেল মিডিয়েটেড এই যে টাইপ 3 টাইপ 4 দুটোই হতে পারে। ইন্টারভেনশন ইমিউনো সাপ্রেসিভ মেডিসিন অ্যান্ড রিট্রান্সপ্লান্টেশন ইফ নেসেসারি। এরপর আসছে সাইন অ্যান্ড সিমটমস অফ গ্রাফট রিজেকশন, ঠিক আছে। টেম্পারেচার হচ্ছে গ্রেটার দেন 100.2 ডিগ্রি ফারেনহাইট or 37.7 ডিগ্রি সেলসিয়াস, রিডিউস or absent urine output, pain or tenderness over the grafted kidney, 2 to 3 pound weight gain in last 24 hours, edema and hypertension, এইগুলো দেখতে পাওয়া যাবে। এলিভেটেড বার্ন অ্যান্ড সিরাম ক্রিয়েটিনিন লেভেল, ডিক্রিজ ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স আর এলিভেটেড WBC। Should remember ki early indication of renal graft rejection are increased creatinine level, temperature and decreased urine output. তাহলে আর্লি ইন্ডিকেটর অফ রেনাল গ্রাফট রিজেকশনটা কি না, ইনক্রিজ ক্রিয়েটিনিন লেভেল হবে, টেম্পারেচারটাও ইনক্রিজ করবে, আর ইউরিন আউটপুটটা কিন্তু ডিক্রিজ করবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর ইউরিনারি ইনকন্টিনেন্সের কিছু টাইপ আছে, এটা কিন্তু খুব আসে কোয়েশ্চেনে, ঠিক আছে। এটা অবশ্যই ডিফারেন্সিয়েট করে একটু মনে রাখার চেষ্টা করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্ট্রেস ইনকন্টিনেন্স কি না, ইনভলিন্টারি প্যাসেজ অফ ইউরিন অকার্স অ্যাজ আ রেজাল্ট অফ ইনক্রিজ ইন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার আন্ডার স্ট্রেস সাচ অ্যাজ লিকেজ ইন দ্য ইউরিন ডিউরিং কাফিং অর স্নিজিং। মানে কোনো একটা স্ট্রেস হলো, যেমন কাফিং করলে বা স্নিজিং করলে, সেই জন্য ইন্ট্রা যে অ্যাবডোমিনাল প্রেশারটা ইনক্রিজ হয়ে যায়, তারপর ইনভলেন্টারি প্যাসেজ হয় ইউরিনে, সেটাকে আমরা বলবো স্ট্রেস ইনকন্টিনেন্স। আর্জ ইনকন্টিনেন্স কি ইনভলেন্টারি লস অফ ইউরিন ওয়েন ওভার অ্যাক্টিভ ব্লাডার মাসেলস কজ সাডেন আর্জ টু ইউরিনেট। মানে নামটা শুনে বুঝতে পারছি যে এটা হচ্ছে হঠাৎ করে একটা আর্জ আসবে ইউরিনেট করা, মানে হঠাৎ করে ইনভলেন্টারি লস অফ ইউরিন হবে যখন কিনা ওভার অ্যাক্টিভ ব্লাডার্স মাসেল কজ সাডেন আর্জ, মানে ওভার অ্যাক্টিভ ব্লাডার মাসেলটা সাডেন আর্জ একটা ক্রিয়েট করবে, তারপরে হচ্ছে ওটা ইউরিন লস হবে ইনভলেন্টারি। Overflow incontinence ki due to blockage of the urethra as a result of incomplete emptying of the bladder, dribbling of urine is present even after urination। এটা মানে কি যে ইউরেথ্রা ধরো কোনো ব্লকেজ হয়ে গেছে অ্যাজ আ রেজাল্ট অফ ইনকমপ্লিট ইউরিন, মানে এমপ্টিং অফ দ্য ব্লাডার, এখানে কি হয় ড্রিবলিং হয়। কোনো একটা ধরো ব্লকেজ হয়ে গেছে, এখানে প্রপারলি হচ্ছে ইউরিনেট করতে পারছে না পার্সনটা, তো সেই ক্ষেত্রে কি হয় যে পরে আরও ড্রিবলিং অফ ইউরিন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। এটা কিন্তু মনে রাখবে সিমটমটা ড্রিবলিং অফ ইউরিন যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ধরবো ওভারফ্লো ইনকন্টিনেন্স আছে প্রেজেন্টেড। এরপর হচ্ছে নিউরোজেনিক ইনকন্টিনেন্স ডিউ টু ইম্পেয়ারমেন্ট অর ফাংশনিং অফ দ্য নার্ভাস সিস্টেম সাচ অ্যাজ আফটার স্পাইনাল কর্ড ইনজুরি। স্পাইনাল কর্ড ইনজুরি বা কোনো নার্ভাস সিস্টেমের কোনো ফাংশনিংয়ে যদি ইম্পেয়ারমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা নিউরোজেনিক ইনকন্টিনেন্সটা দেখতে পাই।
এগুলো ইমেজগুলো দেওয়া আছে, দেখতে পারো। এরপর হচ্ছে হাইড্রোনেফ্রোসিস কি? ইট ইজ দ্য ডিস্টেনশন অফ দ্য রেনাল পেলভিস অ্যান্ড ক্যালিসেস ডিউ টু অবস্ট্রাকশন ইন দ্য নর্মাল ইউরিন ফ্লো। দ্য মোস্ট কমন কজ হচ্ছে স্টোন অর ক্যালকুলাস। আদার কজেস ইনক্লুড টিউমার, স্কার টিস্যু আর ইউরেটার অবস্ট্রাকশন আর হাইপারট্রফি অফ দ্য প্রস্টেট অর বিপিএইচ। সাইন অ্যান্ড সিমটমস কি? হাইপারটেনশন অ্যান্ড হেডেক, কলিকি অর ডাল ফ্ল্যাঙ্ক পেন দ্যাট রেডিয়েট টু দ্য গ্রয়েন। ঠিক আছে, মানে এটা রেনাল পেলভিসের ডিস্টেনশন হয়ে যায়, অবস্ট্রাকশন ইন দ্য নর্মাল ইউরিন ফ্লো। ঠিক আছে, অতটা গুলো ইম্পর্টেন্ট নয়। এপিডিডাইমিটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য এপিডাইমিস, মোস্ট কমন কজ ইউটিআই, এসটিআই। আদার কজটা হচ্ছে লং টাইম ইরেক্টেড পেনিস, লং টাইম ইউজ অফ ক্যাথেটার অ্যান্ড প্রস্টাইটিস, ইনফ্লামেশন অফ প্রস্টেট গ্ল্যান্ড। সাইন অ্যান্ড সিমটমটা স্ক্রটাল পেন দেখতে পাওয়া যাবে, কার্ডিনাল সাইন, গ্রয়েন পেন, সোয়েলিং ইন দ্য স্ক্রটাম অ্যান্ড গ্রয়েন, পাস অ্যান্ড ব্যাকটেরিয়া ইন দ্য ইউরিন অ্যান্ড ফিভার। Nursing care ki encourage bed rest with scrotum elevated to prevent traction on the spermatic cord, facilitate drainage and relieve pain, cold application of scrotal seize bath and general care. অতটা ইম্পর্টেন্ট নয়। পাইলোনেফ্রাইটিসটাও হচ্ছে ইনফ্লামেশন অফ রেনাল প্যারেনকাইমা কমনলি কজ বাই ব্যাকটেরিয়াল ইনভেশন। এটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। অ্যাকিউট কেন হয়? ইউরেথ্রাইটিস জন্য, ইউরেথ্রাল ইনফেকশন, কোনো ইনভেসিভ প্রসিডিউরের জন্য হতে পারে। ক্রনিক কেন হতে পারে না? ক্রনিক অবস্ট্রাকশন যদি হয় ইউরিনারি ফ্লোয়ের, সেক্ষেত্রে ক্রনিক পাইলোনেফ্রাইটিস হতে পারে। ইকোলাই ইজ দ্য মোস্ট কমন 80% পজিটিভ অর্গানিজম ফর অল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা একটু মনে রাখতে পারো, কারণ কি ইকোলাই এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মোস্ট কমন। 80% যেসব ইউরিনারি ইউটিআই এগুলো হয়, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনগুলো, সেগুলো মেনলি কজড বাই ইকোলাই। ঠিক আছে, সাইন অ্যান্ড সিমটম ফিভার, চিল, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, ফ্ল্যাঙ্ক পেন অন দ্য এফেক্টেড সাইড, ফ্রিকোয়েন্সি অ্যান্ড আর্জেন্সি, ক্লাউডি, ব্লাডি অর ফাউল স্মেলিং ইউরিন, ক্রনিক পাইলোনেফ্রাইটিস লিড টু একেআই। এগুলো কিছু রিমেম্বারের পয়েন্ট দেওয়া আছে, যেগুলো একটু একটু দেখে নিই। পাইলোনেফ্রাইটিসটা ইনফ্লামেশন অফ দ্য রেনাল পেলভিস, ইন্টেস্টিনাল নেফ্রাইটিস ইনফ্লামেশন অফ দ্য কিডনি, সিস্টাইটিস মানে ব্লাডারের ইনফ্লামেশন, প্রস্টেটের ইনফ্লামেশন, ইউরেথ্রাইটিস হচ্ছে ইউরেথ্রার ইনফ্লামেশন, ইউটেরাইটিস হচ্ছে ইউরেটারের ইনফ্লামেশন, প্রস্টাইটিসটা তো পড়লাম। ব্যালানাইটিসটা হচ্ছে গ্ল্যান্স পেনিসের, পস্থিটিসটা হচ্ছে ইনফ্লামেশন অফ ফোর স্কিন অফ দ্য পেনিস, ভ্যালানোপস্থিস অত দরকার নেই। সালপিনজাইটিসটা তো ফ্যালোপিয়ান টিউবের, এটা পড়েছি। ব্যাকটেরিয়াল কলোনি কাউন্ট ইন দ্য কালচার টেস্ট ইজ কনফার্মেটিভ ডায়াগনোসিস অফ ইউটিআই। তাহলে কোনটা হচ্ছে কনফার্মেটিভ ডায়াগনোসিস অফ ইউটিআই? যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল কলোনি কাউন্ট। নর্মাল ব্যাকটেরিয়াল কলোনি কাউন্ট লেস দ্যান 1000 per ml থাকে, ইউটিআই হচ্ছে গ্রেটার দ্যান 1 lakh per ml হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া অফ ইউটিআই, মনে রাখতে পারলে একটু রেখো। বার্নিং সেন্সেশন অন মিক্সচুরেশন, frequency, urgency, inability to void, fever, chills, cloudy, dark, foul smelling urine are clinical features of the UTI. ইউটিআই বার্নিং সেন্সেশন হবে, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, যে কোনো ইনফেকশন হলে এগুলো আর কি কমন সিমটম, যেগুলো হচ্ছে আমরা দেখতে পাই। Urinary retention is inability to empty bladder completely during voiding. This leads to overflow incontinence. Causes include DM, BPH, pregnancy and trauma to the pelvic floor muscles. Most common microorganism associated with catheter related UTI হচ্ছে ইকোলাই, যেটা বললাম অলরেডি। মোস্ট কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন ইজ ইউটিআই। মোস্ট কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কি না? হচ্ছে ইউটিআই। এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। UTI is more common in female due to proximity of urethra to rectum and short urethra, অলরেডি পড়েছি আমরা। তো ফার্স্ট রিভিশন পয়েন্টের পর কিছু আছে, এগুলো তোমরা বাড়িতে দেখে নিতে পারো। সো দ্যাটস অল অ্যাবাউট ইউরিনারি সিস্টেম। আমি চেষ্টা করলাম শর্টলি আর কনসাইজলি পুরো ইউরিনারি সিস্টেমটা একটা ভিডিওর মধ্যেই কভার করার। I hope you like this video, and if you like this, please do like, share and subscribe to my channel for more such content and updates. আর যদি কারোর কোনো কিছু ডাউট থাকে, any confusion, you can write in my comment section, or you can join my Telegram channel, which will be provided in the description. So thank you so much and goodbye.